Hello, everyone. Welcome to Warriors Podcast, episode 4. This is a very special episode for all of us. Special by that we mean there's a famous saying, steel sharpens steel, warrior forges warrior. মানে লোহা লোহাকে ধার দেয়, যোদ্ধা আরেকটা যোদ্ধাকে আরও বেশি স্ট্রং করে তোলে। আমার মনে হয় যে পৃথিবীতে হয়তো এরকম কোনো কমিউনিটি বা প্রফেশন নাই মার্শাল আর্ট ছাড়া, যেখানে একজন আরেকজনের সাথে এরকম মারামারি করে, প্র্যাকটিস করে, ঘুষি মারছে, লাথি মারছে, তারপর আবার দিন শেষে সবাই একসাথে গায়ে গা মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আবার হেঁটে যাচ্ছে। এই যে ব্রাদারহুড, এই যে লার্নিং প্রসেস, এই যে সেলফ ডেভেলপমেন্ট, এবং প্রত্যেকে কামিং ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ রেস, কালচার, ব্যাকগ্রাউন্ড, রিলিজন, বাট দিন শেষে সবাই একজনের পাশে এভাবে থাকা, এই প্রসেসটা এরকম সৌন্দর্য, এরকম বিউটি আর কোনো প্রফেশনে বা কমিউনিটি বোধহয় নাই। So that's why this is a very special episode for us, because this episode we are talking about the martial art history in Bangladesh, and this is the first time আমরা আমাদের সাথে যে আমাদের চিফ, আমাদের ফাউন্ডিং মেম্বার খসরু পারভেজ রুমি, ওনার সম্পর্কে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে আছেন খন্দকার মোহাম্মদ রেজা, ওনার সম্পর্কে কথা বলবো। অ্যান্ড আপনাদের আরও বলে রাখি যে ওয়ারিয়ার্স ডে যেই আমাদের শোটা আপনারা দেখছেন, এটা আরও বেশি স্পেশাল অফ ইন্টারেস্টিং, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে এবং ফোরগ্রাউন্ডে যারা যারা আমরা কাজ করছি তারা সবাই কিন্তু মার্শাল আর্টিস্ট। সো দ্যাটস হোয়াট ইট গেটস মোস্ট ইন্টারেস্টিং। সো আমি উইদাউট ফার্দার আডু আমি ফার্স্টে পরিচয় করে দিতে চাই রেজা ভাইয়ের সাথে। রেজা ভাই সালাম। সো হ্যাঁ, ভালো আছেন রেজা? So Reza Bhai is also my instructor as well. Reza Bhai is also known aka Reza the Superfoot, fifth dan black belt, champion, a national champion of Taekwondo in 1997. Then third class international master in Taekwondo. রেজা ভাই বহু বছর ধরে প্র্যাকটিসে আছেন। সো ইটস বিন 38 ইয়ার্স রেজা ভাই। 38 ইয়ার্স ইন মুশু, কারাতে, তাইকোন্ডো, ক্রাভ মাগা। সো রেজা ভাইয়ের মুখে আমরা একটু রেজা ভাইয়ের জার্নিটা সম্পর্কে একটু শুনতে চাই। এই যে 38 বছরের ক্যারিয়ার, 38 বছরের প্র্যাকটিস, অনেক মাস্টারদের সাথে কাছে শেখা, অনেক বিশাল বড় একটা কমিউনিটি, ব্রাদারহুড, একটু রেজা ভাইয়ের কাছে অল্প করে শুনতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে আমার সিনিয়র রুমি ভাই তো আছেনই, তার সামনেই বলি। আচ্ছা, সেটা হলো যে শুরুটা আসলে হয়েছিল আমার এক বন্ধুর মাধ্যমে। সেটা হলো 1987-এ আমার বন্ধু পারভেজ সাজ্জাদ, আমার ক্লাসমেট। তো আমরা তখন ক্লাস 8-এ পড়ি। তো ক্লাসে এসে খুব দেখাতো যে সে পারে ভালো, এবং ও আমার খুব ভালো বন্ধু ছিল আগের থেকে। তো আমি ওকে একদিন ফুসলাইলাম যে তুমি কোথায় শেখো, কী করো? তো আমাকে নিয়ে গেল। প্রথম আমার শুরু হলো জানুয়ারিতে, হ্যাঁ, এবং আমি দেখার পরে শুরু করলাম ফেব্রুয়ারি মাসে 1987। সেটা হলো শ্যাওলিন উশু স্কুল নামে একটা স্কুল ছিল, ওটা শেখাতেন আলমগীর শাহ। 87, ইয়েস। এবং ওটার চিফ ইন্সট্রাক্টর ছিলেন দিল মোহাম্মদ রুস্তম। ওখানে শেখানো হতো উশু। তো আমি ওখানে শুরু হওয়ার পরে কিছুদিন প্র্যাকটিস করার পরে ওনাদের এটা খুব ভালো ছিল যে ওনারা শুধু উশু শেখাতেন না, ওনারা যেহেতু তখন কারাতে টুর্নামেন্ট হতো ন্যাশনাল লেভেলে, তখন ওনারা কারাতে মাস্টারও নিয়ে আসলেন। ওনারা শাহনওয়াজ জিন্না নামে একজন মাস্টার, ওনাকে নিয়ে আসলেন। জিন্না ভাই আমরা চিনি সবাই। রফিক নামে একজনকে নিয়ে আসলেন, উনি ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন, রফিক ভাই। তো ওইভাবে আর কি মানে উশু কারাতে শুরু। একটা সার্টেন টাইম পরে আমি 93-তে মনে হলো যে কারাতে তো হচ্ছে, কিন্তু আমার কাছে আসলে এটা নন কন্ট্যাক্ট কারাতে, যেহেতু আমার কাছে একটু মনে হতো যে আমি কনফিডেন্স পাচ্ছি না, আর আমার বডি স্ট্রাকচারটা আসলে কারাতের জন্য মনে হচ্ছিল ঠিক না। তো মনে হলো যে আরও কিছু শেখার দরকার, এবং সেটা একটু ফুল কন্ট্যাক্ট হলে ভালো হয়। তো তখন আমাদের এক বড় ভাই, তখন আমি মানে ইনফ্যাক্ট কারাতে খেলা আসলে বেশি দিন খেলিনি, তখন আমি রেফারিং হয়ে গেছি। তো উনি আলী ভাই সিনিয়র, উনি আমাকে দেখালেন যে তাইকোন্ডো মাস্টার কিন্তু উনি, ওই লোকটা বসে আছে, ওনার নাম হলো রেজা ম্যাকভেন্দি, ইরানের একজন মাস্টার, তাইকোন্ডো মাস্টার, খুবই ওয়েল নোন। তুমি ওনার সাথে মানে তুমি যেহেতু তাইকোন্ডো শিখতে চাও বা এরকম কিছু, ওনার সাথে কথা বলতে পারো। তো রেজা স্যারের সাথে কথা বললাম। তো স্যার তখন রুমি ভাইয়ের সাথে পরিচয় করে দিন যে আমার সিনিয়র স্টুডেন্ট, সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট, তুমি ওর সাথে যোগাযোগ করো, তারপরে তুমি শেখা শুরু করো।
So, dear audience, now the interesting part. Amra, this is the fourth episode, part 1. Because we are talking about the history of martial arts in Bangladesh. হয়তো অনেক কিছু ইনফরমেশন আমাদের ভুলক্রমে বা হয়তো নলেজের বাইরে থেকে হয়তো মিস হয়ে যেতে পারে। সো প্লিজ আপনারা আপনাদের কমেন্ট বক্সে বা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সেটা জানতে পারেন। খসরু পারভেজ রুমি স্যার আমাদের সবার চিফ। সো স্যারের already it's been 50 years that he has been training in different kind of martial arts. He started with boxing, right? He did taekwondo, he did karate, he did many things. Judo, many things. Then Krav Maga, then Qigong, যেটা মাস্টার টুলকাট সে। সো অ্যান্ড অলসো রুমি স্যার যেটা রেজা ভাই বললেন, ওনাদের পরিচয় আপনাদের পরিচয় বোধ হয় তাইকোন্ডোর মাধ্যমে। সো আমরা যে রেজামা কন্দি গ্র্যান্ডমাস্টার রেজামা কন্দির কথা বললেন, আমরা এটা একটু পরেই আসবো। সো খসরু পারভেজ রুমি, হি ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট ব্ল্যাক বেল্ট প্র্যাকটিশনার অফ তাইকোন্ডো ইন বাংলাদেশ। সো এটা কত সালে হবে? ব্ল্যাক বেল্ট ওনারা পেলেন হলো 95-এ। ওটা একটা হিস্ট্রি আছে আর কি। তখন স্যার তো তখন ছিলেন প্লেয়ার, তখন রেজা স্যার তখন বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন, তখন একটা অ্যাসোসিয়েশনের মতো করার একটা হচ্ছে। তখন উনি বললেন যে অ্যাজ ইউ আর স্টিল আ প্লেয়ার, কিন্তু এখানে যদি অ্যাসোসিয়েশন হয় এখানে কর্মকর্তা হিসেবে আগাবে কে তাহলে? তখন সিনিয়র হিসেবে তখন আমাদের সাথে নতুন জয়েন করেন আমাদের রানা স্যার, মাহমুদুল ইসলাম রানা। তো উনি তখন তাইকোন্ডোতে জয়েন করলেন। উনি কারাতের অনেক সিনিয়র ছিলেন, উনি কারাতে আমাদের সবারই সিনিয়র ছিলেন। তখন উনি তাইকোন্ডোতে তার কিছুদিন আগে জয়েন করেন। তখন রেজা স্যার বললো যে আমার ফার্স্ট ব্যাচের তোমাদেরকে ব্ল্যাক বেল্ট দেওয়া হবে, কিন্তু ফার্স্ট দেওয়া হবে মাহমুদুল ইসলাম রানাকে, কারণ অর্গানাইজিংয়ের জন্য। সে প্র্যাকটিসটা তো রুমির মতো এত করেনি, কিন্তু উনি যেহেতু এটা কর্মকর্তা হিসেবে উনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, সিনিয়র প্র্যাকটিসিং স্টুডেন্ট ছিলেন উনি। সেই জন্য ওনাকে ওই 95-এ যখন প্রথম ব্ল্যাক বেল্ট দেওয়া হয় বাংলাদেশে তাইকোন্ডোর, তখন রানা স্যারকে প্রথম দেওয়া হলো, তারপরে একই সাথে তারপরে রুমি স্যারকে দেওয়া হলো, তারপর দেওয়া হলো জেসি চাইনিজ, আমাদের যুগান্ত চাকমা যিনি ভাই, ওনাকে দেওয়া হলো। আমার ফিল্মে অনেক দেখেছি। হ্যাঁ, বিশেষ করে ফিল্ম ডিরেক্টর হিসেবে উনি অনেক কাজ করেছেন। হ্যাঁ, তারপর দেওয়া হলো আদনান একজন সিনিয়র স্টুডেন্ট ছিলেন রেজা স্যারের, ওকে দেওয়া হলো। আর আরেকজন মনে ছিল কি জানি, শাহিন মনে হয়, শাহিন ভাই, হ্যাঁ ওনাকে দেওয়া। আর পরের দিন দেওয়া হয়েছিল হালিম ভাইকে। তখন এরকম 5-6 জনকে দেওয়া হয়েছিল। দিস ইজ বেসিক্যালি বিগিনিং অফ তাইকোন্ডো ইন বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা পরিচয় দিচ্ছি তুমি স্যার, যেটা হচ্ছে ইজ দ্য ফার্স্ট প্রফেশনাল মুয়াই থাই ফাইটার অফ বাংলাদেশ। দিস ওয়াজ ব্যাক ইন 1992, 1992 সালে। সো উনি 1992 সাল থেকে 2003 পর্যন্ত প্রফেশনাল মুয়াই থাই বাউট করেছেন, এবং এর মাঝখানে উনি বিভিন্ন চ্যাপ্টারের সাথেও প্র্যাকটিস করেছে। এটা বাকিটা আমার ওনার মুখ থেকে শুনবো। ইজ অলসো সার্টিফাইড মুয়াই থাই ইনস্ট্রাক্টর, অ্যান্ড মুয়াই থাই বাংলাদেশে ফেরার পর উনি ট্রেনিংও করিয়েছেন। অ্যান্ড হি ইজ অলসো দ্য ট্যাকটিক্যাল ক্রাভ মাগা founder in Bangladesh. He's a global instructor of tactical Krav Maga, and he trains different kind of different forces and civilians all over the world. এটার সাথে সাথে বাংলাদেশেও ফোর্সে স্যার শিখে থাকে এবং সাথে আমিও থাকি। সো যাই হোক স্যার, আপনি যদি একটু আপনার জার্নিটা সম্পর্কে স্যার একটু যদি বলতেন, যে আসলে স্যার বক্সিং দিয়ে কেন শুরু করলেন, বা কেন স্যার আসলে এটাতে বেসিক্যালি এটা ইজ নট এ ক্রেডিট, যে এতগুলো স্টাইল করাটা কোনো ক্রেডিটের বিষয় না আমার কাছে, কারণ আমি ক্রেডিট হিসেবে এটা যাইও নাই, কারণ এটা ফর মি ইট ওয়াজ অল দ্য রং থিংস, অল দ্য মিস্টেক্স করতে 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 আই ফাউন্ড হোয়াট আই ওয়াজ লুকিং ফর। ব্যাপারটা হয় এরকম। আর বক্সিংটা শুরু হওয়ার কথা ছিল, কারণ ওই সময় আসলে মার্শাল আর্টসটাকে খুব ভালো চোখে দেখতো না। কেন? আই ডোন্ট নো, এখানে আমি ছোটো ছিলাম, কিন্তু আমার বাবা মার দিবে না, মানে তার ধারণা ছিল যে মার্শাল আর্টস শিখলে এই ইউল টার্ন ইনটু ক্রিমিনাল, গুন্ডা পান্ডারা, এইরকম একটা ধারণা ছিল। একটু যদি অডিয়েন্সের উদ্দেশ্যে বলেন, কিরকম বয়স ছিল আপনার? 7-8 বছর এরকম। 7-8 বছর। তো এইরকম ধারণা ছিল, যে কারণে মার্শাল আর্টসে ঢোকাটা খুব ডিফিকাল্ট ছিল। তো বাট মানে মোহাম্মদ আলী ওয়াজ ভেরি ফেমাস দ্যাট টাইম সবার কাছে। তো বক্সিং ওয়াজ ভেরি মানে অ্যাকসেপ্টেবল। তো এই জন্য বক্সিং শেখানো, আমার মন থেকে কোনো বক্সিংয়ের প্রতি আমার ফ্যাসিনেশন ছিল না, কিন্তু মানে আমি ওইটা যে আমার টেকনিকটা ছিল, আমি আগে এখান থেকে ঢুকি, দেন আই ওয়েন্ট টু জুডো থেকে দেন আই কেম টু লাইক উশু। মানে তার মানে কি, যদি ওই দুটাতে আমার মনও ছিল না, মানে ওই স্লোলি মানে যে ফ্যামিলিতে যাতে ইজি হয়, অ্যাকসেপ্টেন্সের জন্য এটাতে আসা, ঘুরে আসা। আর এই যে এত যে স্টাইলগুলো,
এটা আসলে আমি যেটা সার্চ করতেছিলাম, এই সার্চ করার জন্য এই জার্নিটা, দিস ইজ নট এ লাইক যে অনেকে বলে না ক্রস ট্রেনিং অথবা নলেজ গেইন করার জন্য, মানে ইট হ্যাপেন, এটা এইভাবে হয়নি আসলে। হ্যাঁ, এখন হয়তো ওই জিনিসগুলো আমার কাজে লাগে, কিন্তু আমার আসলে সার্চিংটা ওগুলো ছিল না। স্যার আপনার বক্সিং কত বছর করেছেন এবং আপনার জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে স্যার আমরা যাই স্যার ইউ আর চ্যাম্পিয়ন। আসলে সত্যি কথা যদি বলা যায় যে জুনিয়র বক্সার জুনিয়র ছিল কয়জন, দ্যাট ইজ দ্য থিং। তো আসলে এই জন্য আমি ওটা সবসময় এটা ইগনোর করি, অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট প্র্যাকটিসটা তো রিয়েল ছিল। তো মানে তখন আমার মতো কত 7-8 বছর এরকমই ছিল আর কি। কারণ ওই প্রথমে 8-9 মাস পরে একটা ডাকে আর কম্পিটিশনের মতো ডাকে। তো এরকম 3 বছরের মতো করা হয়েছিল আর কি আমার বক্সিং। স্যার আপনার এরপরে কি আপনার আপনি বললেন যে বক্সিং দেন জুডো। আসলে তখন বক্সিং ফেডারেশনের ইয়েতেই পাশেই ছিল আর কি, ওই যে ফেডারেশন, জুডো ফেডারেশন। তা আমরা আসার সময় আমরা দেখতাম আর কি। তা এগুলো মানে 2 দিন কি 3 দিন জুডো হতো, আর একদিন মানে হইতো, মানে কারাতে হইতো। তখন আর জুডোতে দেখা গেছে অনেক মেয়েরা প্র্যাকটিস করতো, তো যে কারণে ওই আমার মা হয়তো মনে করছে এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু কারাতে খুব কম লোকই করতো, আর হয়তো যারা করতো তারা একটু হয়তো অ্যাগ্রেসিভই ছিল হয়তো, আমি তো অত বুঝতাম না, এই জন্য কখনোই ওটাতে মানে রাজি হয়নি। জাস্ট আই ওয়েন্ট টু জুডো। কিন্তু যেহেতু ব্রুসলি, আই ওয়াজ ফ্যান অফ ব্রুসলি, তো কুংফু মন পড়েছিল, কারাতেও আমার ছিল না, হয়তো না হলে কারাতে করে আসতাম, কিন্তু ওই ব্রুসলির কারণে তো তখন একটা সময় গিয়ে যখন আই গট দ্য পারমিশন, তখন ওয়াই নট কুংফু, তো এই জন্য আই জয়েন দ্য উশু। কারাতে আর পরে আসছি, হ্যাঁ মানে মাঝখান দিয়ে ঢুকা, কারণ উশু মানে যখন কুংফু জিনিসটা যতটুকু আমার কাছে মনে হইতো, কিন্তু পরে দেখা গেছে ইটস ভেরি কমপ্লিকেটেড আমার কাছে মনে হইতো। কারণ এই যে সমস্ত ফর্মগুলো করতো যে ফিঙ্গার দিয়ে দিয়ে, আমার কাছে মনে হয় যে এটা তো কাজে লাগতেছে না। তখন যেহেতু তখন একটা আস্তে আস্তে বড় হচ্ছি, তখন তো অত ফ্যান্টাসি থাকি না, তখন মনে হচ্ছে পাঞ্চ অ্যান্ড কিক ইজ মাচ মোর ইফেক্টিভ, যেটা কারাতে তো করা হইতো। দ্যাটস ওয়াই আই স্টার্টেড ফিউ কারাতে। হ্যাঁ, কিন্তু না ওই কারাতে কন্ট্যাক্ট কারাতে ছিল না। ইভেনচুয়ালি একটা সময় গিয়ে আই লার্ন লিটল বিট অফ মানে ফুল কন্ট্যাক্ট কারাতে, যেটা কিকুশন কারাতে। আই প্র্যাকটিস লাইক ফিউ মান্থস। তো হোয়াট এভার ইট ইজ, সবগুলো ফুল কন্ট্যাক্ট হোক আর নন কন্ট্যাক্ট হোক, আমার কাছে সব কিছুই মনে হয় যে এভরিথিং হ্যাজ এ লিমিটেশন, যেখানে দিচ্ছে না ওইখানে দিচ্ছে না, মানে যেটা স্ট্রিট ফাইটিংয়ে কখনোই কাজে লাগবে না। মানে এটা আমার কারণ হয়তো কি প্র্যাকটিস করতে 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 এমন একটা অবস্থা হয় যে আন্ডার স্ট্রেসে তো আমি ওইটাই করবো। তো আসলে স্ট্রিট ফাইটিংয়ে তো যা আমরা ক্লাবে করতেছি, যা আমরা দর্জন্ত করতেছি, জাস্ট দ্য অপোজিট। তো তাহলে আমাদের প্র্যাকটিসটা করা দরকার ছিল ওইটা অপোজিট, আসলে নন প্র্যাকটিসটাই আসলে ফাংশনাল তখন তখন মানে মনে হচ্ছিল। তো ইভেনচুয়ালি একটা সময় গিয়ে আই লেফট অল দ্য মার্শাল আর্টস, মানে বিরক্তি হয়ে হোক আর যেটাই হোক, কারণ আই এম নট টার্নিং ইন্টু ব্রুসলি, আই এম নট টার্নিং ইন্টু ফাইটার, দ্য হোয়াট আই এম টার্নিং ইন্টু। তখন দেখা যাচ্ছে ওই যে ছোটোবেলায় বক্সিং করছিলাম ওইটাই কাজে দিচ্ছে, আর যেহেতু আই ইউজ টু ডু লিটল বিট অফ ওয়েট ট্রেনিং, ওই মানে এটা আমি যেটা বলবো আর কি গোয়ালের মতো আর কি, যে ওই সিস্টেমটা কাজে মানে দিচ্ছে, মানে কাজে যেটা আমরা মানে ব্রুট ফোর্স যেটা বলি ওইটাই কাজে দিচ্ছে, অন্য কোনো টেকনিক কাজে দিচ্ছে না। আর কীভাবে বুঝছি আসলে আমি যেটা করতাম স্কুলে টুলে মানে কলেজে ওই সব ফ্রেন্ডদের সাথে বলতাম, চ্যালেঞ্জ করতাম ওকে লেটস ফাইট, দেখা গেছে তখন ওইগুলো কাজে দিচ্ছে, ওই টেকনিকগুলো কাজে দিচ্ছে না। তো দ্যাটস ওয়াই একটা সময় গিয়ে আই লেফট ইট। তো যখন সাইকোলজিক্যালি আই লেফট অল দ্য মার্শাল আর্টস, তখন একবার পেপারে আমি দেখলাম যে একটা ছোট্ট একটা যে একজন বিদেশি কোচ আসছে, হি ইজ টিচিং তাইকোয়ান্ডো। তো আমার মেন্টালিটি এমন ছিল ওকে লেটস সি, মানে তার কি আবার কি মানে নেগেটিভলি আর কি, কী কী আছে দেখার। তো ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার, তার যখন পারফরমেন্স দেখছি, আই থট দিস ইজ দ্য থিং আই মানে লুকিং ফর। তো এই যে তখন যে শুরু হলো, আর এটা আর বন্ধ হয় নাই এখন পর্যন্ত। হ্যাঁ, বাট আমি ওটা অ্যাকচুয়ালি স্যারের ব্যাপারটা আমি আসলে মানে হ্যাঁ ইট ওয়াজ তাইকোয়ান্ডো, দ্য নেম ওয়াজ তাইকোয়ান্ডো, কিন্তু আসলে আই বিকাম ফন্ড অফ হিম আসলে, মানে আসলে সে যা শিখাচ্ছে হোয়াট এভার ইট ইজ, আমি আসলে ওইটারই এরপরে আই হ্যাভ লটস অফ মানে মাস্টার্স ছিল, যত ইনস্ট্রাক্টর ছিল মেনি, সব মানে সবাইকে আমি রেসপেক্টলি বলি, কিন্তু যদি অ্যাজ এ মানে আসে না ফাদার ফিগার একটা মাস্টার কিন্তু ধরি, যে অল মাই লাইফ হ্যাড বি চেঞ্জ, আর এখন পর্যন্ত ইম্প্যাক্ট যে ফেলে দ্যাট ইজ ডিজাস্টার। তো এখন সে না হলেও হয়তো আর মাস্টার থাকা হইতো না, এই ফিজিক্যাল লাইনে থাকা হইতো না, কিছু হইতো না আর কি, হয়তো অন্য কিছু হইতো আর কি। আপনাদের দুজনের কাছে জানতে চাই, তারপরে স্যারের কাছে আর ওয়াই মানে রেজা মাখন দি স্যারের কথা, মানে দ্য ম্যান দ্য মিথ দ্য লেজেন্ড, তো
মানে ওয়াই হিজ ট্রেনিং ইজ সো স্পেশাল, মানে রেজা স্যারের ব্যাপারটা আসলে একটু যদি আপনি রেজা ভাই আপনি যদি বলেন। প্রথমে যেটা হয় সাইকোলজিক্যালি, প্রথমে যেটা হয় মানে ওনার কাছে গেলে যেটা হতো, প্রথম উনি দেখলেন আচ্ছা ঠিক আছে। টাইম পিরিয়ডটা যদি অডিয়েন্সের কাছে একটু বলতেন। আমি রেজা স্যারের কাছে শুরু করি 93 অক্টোবর। আর রেজা স্যার আসছিল কবে স্যার, বা আপনি কবে থেকে শুরু করলেন আপনারা? আমার খেলা হতো 89, 88 এরকম বোধ হয়। না আরও আগেও মনে হয় 86, 87 এরকম মানে আমার তো খেয়াল নাই। কারণ আমি যখন এসেছি তখন আপনি অলরেডি 4 ইয়ার্স, মোর দ্যান 4 ইয়ার্স মানে প্র্যাকটিস আপনার হয়ে গেছে। 86, 87 তো এরকমই হয়। হ্যাঁ, মানে স্যার ওরকম সময় এসছে, কিন্তু স্যার হয়তো আপনি শুরু করেছেন হয়তো বা হ্যাঁ, কারণ গ্যাপও ছিল, কারণ ওনার দোজাং বন্ধ হয়ে যায়, তারপরে এরকম গ্যাপ ট্যাপ নিয়ে মানে অন অফ প্র্যাকটিস হয়েছে তো জন্য। হ্যাঁ, মোর দ্যান 4 ইয়ার্স তখন উনি প্র্যাকটিসের ডান। তো আমি যেটা বলি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি ওনাকে দেখলাম ঠিক আছে, উনি আমাকে বললেন তুমি এটা করো এটা করো। তারপর উনি বললেন যে তোমার টার্নিং তো ঠিকমতো হচ্ছে না, আচ্ছা আমি তোমাকে এটা দেখাই। তো উনি 2টা টার্নিং কিক মারলেন আমার সামনে। হ্যাঁ, আমার মনে হলো যে যে বড় ওই শুটিংয়ের সময় বড় বড় ফ্যানগুলো আছে না, ফ্যানগুলো যে বাতাস দেয় না, ঠিক ওরকম আমার সামনে 2টা কিক মারলেন, ওইরকম বাতাস এসে আমার গায়ে লাগলো। তখন আমি বুঝলাম যে আচ্ছা আমি 2টা কিক বুঝতে পারছি 2টা মারছে, কিন্তু 2টা কিক দেখি নাই। যখন ওইটা বুঝছি, এবং সে এত ওয়েটি একটা লোক, আমার থেকে শর্ট, কিন্তু সে যখন ওইভাবে কিক মারলো 2টা, আর একটা জাম্প করে একটা কিক দেখালো অনেক উপরে, একটা স্টেপ দিয়ে জাম্প করে আপনারও উপরে, আমার উপরে। আমি 5'9" আমার হাইট, তার মানে এটা 6 ফুট অ্যাবাভ অ্যাটলিস্ট, এবং সুন্দর সাইড করে দেখালো যে তুমি তো হালকা, তুমি আমার থেকে ভালো পারবা। কিন্তু আমি ওনার ওটা দেখে ওটা চিন্তা করতেছি যে এই লোকটা কী দেখালো। তো ওইটাতেই হয় কি আমরা কনভিন্স হয়ে যেতাম ওনার পারফরমেন্স দেখে আগে, উনি তাকে নিজে দেখাতেন, তারপর বলতে করো এত সহজ জিনিস, উনি বলছে সহজ জিনিস, ওনার কাছে সহজ, আমাদের কাছে তো তখন সহজ না জিনিসটা। কিন্তু আসলে ওই জন্যই আমরা প্রথমে তার প্রতি মানে আগে ইনফ্লুয়েসড হয়ে যেতাম যে না আচ্ছা ঠিক আছে, আমরা এরকম পারফরমেন্স সামনাসামনি কখনো দেখিনি, জীবনে প্রথম চোখে দেখলাম। আচ্ছা, তারপরে হলো যেটা যে প্র্যাকটিসের সময় উনি এমন কিছু টেকনিক শেখাতেন, এমন কিছু মানে ওনার প্র্যাকটিসের মধ্যে এমন কিছু মানে ইন্টারেস্টিং জিনিস ছিল, যেটাতে উনি তো খুব সহজে প্রবলেম বুঝে যেতেন, কারো প্রবলেম কোথায় ওই সাইকোলজিক্যালি উনি ওটা ব্রিফ করার চেষ্টা করতেন, ওটা তো খুব ভালো কাজে দিত। আর ব্যক্তিগতভাবে আমি রুমি স্যারের প্রতি আর কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে কিছু ওয়েট ট্রেনিংয়ের শিখেছিলেন, একদম মানে খুব সহজ জিনিস, কিন্তু আমার কাছে আমি জানতাম না ওটা। একদিন রেজা স্যার আসে নাই, তো উনি স্যারের তখন করার কথা ওয়েট ট্রেনিংয়ের দিন, তো আমি বললাম যে আমি তো হালকা, কিন্তু আমি তো জাম্প করে বেশি উঠতে পারি না। তো উনি আমাকে একটা কাফ মাসেলের একটা ট্রেনিং করালেন। পরের দিনে আমি দেখলাম যে আমি আমার মানে যতটুকু আমি বুঝি তার থেকে বেশি আমি উঠতে পারতেছি একদিনে। সো আমি সবার কাছে কৃতজ্ঞ এসব ব্যাপারে। তো এটা একটা বিষয়। আরেকটা হলো যে রেজা স্যার আবার খুব সহজে করতেন, ওই যে ইনজুরি হয়ে গেলে, ফাইট করতে গিয়ে ইনজুরি হলে উনি সাথে সাথে রিকভারি করার খুব সহজ কিছু সিস্টেম দেখিয়ে দিয়েছিলেন, যেগুলো আমরা আগে কখনো জীবনে দেখি নাই। রিহ্যাবিলিটেশনটা হ্যাঁ, ওটা খুব ভালো ছিল, তার সাথে সাথে এগুলো খুব ভালো ছিল, মেইনলি এগুলাই। আর আসলে সবাই আসলে আমরা পারফরমেন্স দেখে আসলে প্রথমে আমরা পাগল হয়ে গেছিলাম আর কি। পরবর্তীতে আমরা ওগুলো চেষ্টা করে জানি না কে কতটুকু রপ্ত করতে পারছি, কিন্তু পরবর্তীতে আমরা সেগুলো চেষ্টা করেছি। কারণ পরে আরও অনেক মাস্টার এসছে বাংলাদেশে, মানে তাইকোয়ান্ডোর অনেক মাস্টার এসছে, কিন্তু আসলে ওই পারফরমেন্স আমরা কাউকে দেখিনি। অনেক ভালো ভালো মাস্টার এসছে, আমি মানে অনেক গ্র্যান্ড মাস্টারদের কাছেও প্র্যাকটিস করেছি, কোরিয়ান, ইরান, তারপরে আরও অনেকে, কিন্তু আসলে ওই পারফরমেন্স কেউ দেখায়নি। সবাই আমাকে দেখিয়েছে যে তুমি এভাবে করো, এভাবে করলে হবে, কিন্তু আসলে সামনের চোখে খালি চোখে পারফরমেন্স দেখা সেটা একটু এক্সেপশনাল জিনিস। এটা মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সেটা সবসময়। আপনাকে চাপ আবার আসতেছি রেজা ভাই। স্যার মানে এই যে মানে আমরা মাঝে মাঝেই আপনি যখন মানে আমরা যখন কথা বলি বা মার্শাল আর্টসের ব্যাপার যখন আসে, বিভিন্ন স্টাইলের ব্যাপার যখন আসে, আপনি সবসময় বলেন যে দিস ফাইটিং স্পিরিট অফ রেজা স্যার, ওনার কিছু প্র্যাকটিস যেটা এখনও পর্যন্ত 2025 সালে এত বছর পরেও যেটা একদমই ট্রেন্ডি, এবং তাইকোন্ডোর স্পোর্টস ভার্সন বা পয়েন্ট মেকিং, এটার সাথে স্যারের তাইকোন্ডোর ডিফারেন্ট। সো এই জিনিসগুলো সম্পর্কে যদি স্যার একটু বলতেন। আসলে ডিফারেন্ট কি, মানে এভরি স্পোর্টস হ্যাজ এ ডিফারেন্ট রুলস। এখন তাইকোন্ডোর ভিতরে কিন্তু অনেকগুলো রুলস আছে, মানে দেখা গেলো অনেক অনেক নামে, তারপর WTF ITF আলাদাভাবে করে। এখন যার যার ফিলোসফি অনুযায়ী দ্যাট আর রুলস। কিন্তু যেহেতু ওই সময় তো রেজা স্যারের ওখানে যখন আমরা করতাম, আমরা তো এটা ইট ওয়াজ অ্যান WTF, ইট ওয়াজ অ্যান ITF, যেহেতু দ্যার ওয়াজ নো রুলস। আর কথা হচ্ছে যে রেজা স্যারের ব্যাপারটা কি, ইট ওয়াজ অনলি তাইকোন্ডো, কিন্তু এটা হোয়াট ইজ দ্য রুলস, যে এটা বেল্টের নিচে মারা যাবে কি না যাবে, এরকম তো কোনো কিছু ছিল না।
যে কারণে উই ডিডন্ট নো এনিথিং, যে ওইভাবেই এটা হইতো আর কি, প্র্যাকটিস হইতো। আর ট্রেন্ডির ব্যাপারটা কি, হ্যাঁ এখনকার যে জিনিসটা হচ্ছে যে অনেক টেকনিক, যেহেতু বায়োমেকানিক্স এগুলোতে রিসার্চ হওয়াতে এখন অনেক মুভমেন্ট অনেক ইজিলি হয়তো লোকজন ছেলেপেলেরা করতেছে, যেটা আমাদের সময়টা একটা অনেক কষ্ট করে করতে হইতো। যে মানে বলা হতো যে এটা ফিজিক্যাল ফিটনেস এটা বাড়লে এটা হবে, কিন্তু এখন দেখা যায় যে এখনকার ছেলেপেলেরা যে কিছু মেকানিক্স আছে যেটা করলে ওই জিনিসগুলো হয়ে যাচ্ছে। যে এতে হ্যাঁ সুবিধা অসুবিধা দুটাই আছে। যেমন সুবিধা কি, যে এখন দেখা যাচ্ছে যে আর মাস মোর ফাস্টার, এবং টেকনিকগুলা মানে আমরা যত কষ্ট করে করছি অত কষ্ট করে করতে হচ্ছে না, এবং লুকস মাস মোর বেটার এখন। কিন্তু আমাদের সময়টা যেটা হচ্ছে যে ইট ওয়াজ হার্ডার, নট দ্যাট মানে বায়োমেকানিক্স ওয়েট ফলো করা হতো না, এবং ইট ওয়াজ অলওয়েজ দ্য হার্ড ওয়েতে যে যেত। তো এতে কী হয়েছে, সাইকোলজিক্যালি উই গট স্ট্রঙ্গার। হ্যাঁ, এটা আমি বলবো যে একটা সুবিধা। আর রেজা স্যারের যে বিষয়টা হচ্ছে যে ওনার যে মাইন্ডসেটটা ছিল, ইট ওয়াজ এন লাইক স্পোর্টস মাইন্ডেড মাইন্ডসেট, লাইক ইট ওয়াজ এ মিলিটারি মাইন্ডসেট। তো যেটা আমার এখন পর্যন্ত আমার মানে কাজে দেয়। মানে একটা এক্সাম্পল এরকম যে একটা সময় এত হার্ড প্র্যাকটিস করাতো যে আই ওয়াজ টায়ার্ড, আমি স্ট্যামিনা মানে নিতে পারতেছি না। তখন আমি হঠাৎ করে তাকে বলছি, কথা হয়তো বের হয়েছে যে স্যার আই থিঙ্ক আই এম হ্যাভিং অ্যান হার্ট অ্যাটাক। তখন সে বলছে যে হার্ট অ্যাটাক, তোমার এজ কত? আমি বলছি 19 years। সো দ্য হার্ট ওয়ে। এই 19 বছর বয়স যদি এরকম হার্ট থাকে, হার্টের কোনো দরকার নেই। এমন ওইটা আমাকে স্ট্রাইক করছিল। আই গট আপ, আই স্টার্ট ট্রেনিং। এখন পর্যন্ত ওই জিনিসটা আমি তো কিন্তু মানে রয়ে গেছে যে মানে এখন হয়তো 19 না, কিন্তু এখন মনে হয় যে এত এক্সারসাইজ করার পরে যদি এখন হার্ট অ্যাটাক হয়, আই শুড থ্রো দ্য হার্ট ওয়ে। সেম মাইন্ডসেট, সেম স্পিরিট। স্যার রেজা ভাইয়ের কাছে আসি, তারপর স্যারের কাছে আসবো। রেজা ভাই, রেজা স্যারের সাথে কোনো মানে মেমোরেবল কোনো মেমোরি বা কোনো ফানি বা কোনো এনজয় মেমোরি তো প্রথমে একটা বললাম, যেটা যে উনি 2টা কিক মারলেন, বাতাস আসলো ফ্যানের মতো। আরেকটা যেটা আছে, আমাকে বলছে তুমি তো অনেক হালকা, তুমি আমাকে একটা আমরা তাইকোয়ান্ডোতে একটা বলে ছিটকচ্ছাগি উঠিয়ে মারা, বলছে তুমি এটা আমাকে একটু মারার একটা প্ল্যান করো, দেখো এটা এগেনস্টে কী হয় আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি পা যখন উঠেছি মারার জন্য, তো উনি ওই অবস্থায় একটা ব্যাক কিক মারছেন জাম্প করে, আমার থাই নিচে লাগে। তো তখন মানে উনি যে মানে কাউন্টার দিলে এটা কত স্পিডে হয়, ওটার একটা আইডিয়া আসছিল আমার আর কি। তো যদিও পিছনে মানে ওটা দেখা যায় না আর কি, ওনার কি 2-3টা মারলে একটা দেখা যেত, বাকিগুলো দেখা যেত না আর কি। মানে রেজা স্যারের ব্যাপারটা ছিল এরকম যে এভরিডে ইউ উইল সি সামথিং নিউ। ইয়েস এভরিডে, মানে আমার একটা সিঙ্গেল ডে নাই যেদিন আমি ইভেন যে স্কিপিং করতো না, মানে হিজ এভরিথিং ইজ অ্যামেজিং। আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ পারসন হি ইজ। মানে এভরিডে মানে এখনো দেখা হলে মানে এভরিথিং ইজ লাইক একটা মেমোরেবল জিনিস থাকে। হ্যাঁ, একটা ছিল ওই যে ঢাকা ইউনিভার্সিটির জিমের ভিতরে ওই দেয়ালের মধ্যে কয়েকটা পায়ের ছাপ ছিল ওনার, উনি ছেলেপেলেদেরকে দেখাইতে গিয়ে জাম্প করে ওখানে কিক মারতেন কত উপরে, অনেক উপরে। মানে এটা কত মানে ওটা স্টোরিটা কি, মানে উনি গেলে সবাই বলতো যে দেখান। হ্যাঁ দেখান। তো উনি তো ব্যায়াম করতে যাইতো, তো উনি বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে মানে করলো কি জাম্প করে ওয়ালে 2 পা দিয়ে কিক মারলো। 2 পা? হ্যাঁ, একদম 2 পা দিয়ে মারলো। আচ্ছা, চোখের সামনে কিন্তু আমরা দেখতেছি। এবং ডাক্তার যে পড়লো, নামলো, এরপর বললো কি এখন থেকে কেউ যদি জিজ্ঞেস করে ওই যে পায়ের ছাপটা দায়ী করে দেবো, দেখা দেবো এখানে রং করে আগ পর্যন্ত এইটা আর কেউ বুঝতে পারবে না, এত ওইটা দিয়ে আসছি, ব্যাস আমি আর পারতেছি না যে দেখাইতে। ইট ওয়াজ লাইক দিস। আর ওই যে স্যার একটা জিনিস আপনি বলছিলেন যে বাস্কেটবল কোর্টের যে মানে লাইক কারো যদি ধারণা থাকে বাস্কেটবল গ্রাউন্ডের যে এইটা থাকে, মানে হি ওয়াজ লাইক 5 feet 3-4 এরকম। মানে সে 3 স্টেপে বাস্কেটবল গ্রাউন্ড করতো, কভার করতো। এবং যখন সে বলটা নিয়ে যখন জাম্প করে করতো, আমি খেয়াল করে দেখতাম যে এই যে তাকাচ্ছে, মানে সে শুনলে 1 2 3 নামে, আবার 1 2 3 ডান। বাট হি শর্ট, এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা যখন দেখতাম যখন প্র্যাকটিস করতো, তার থেকে নিতে পারতো না, না। বাট হি ওয়াজ এ বাস্কেটবল প্লেয়ার। এন্ড অলসো মানে একবার আমি দেখছি যে আছে না টেবিল টেনিস, সে একটা ন্যাশনাল টিম একটা মেয়ে আছে, তার সাথে প্র্যাকটিস করতে পারতেছে না, সেটা পারে না। আচ্ছা, 4-5 দিন পরে দেখি খেলতেছে, এরপরে দেখি যে ওই মেয়েটা পারতেছে না। মানে হি ইজ ফিজিক্যালি সো ফিট, আর এত ফাস্ট ধরতে পারে ফিজিক্যাল যেগুলো জিনিস, যে এনিথিং ক্যান বি। মানে 4-5 দিনে উনি এটা অ্যাডাপ্ট করে ফেলছে। মানে হি ইজ লাইক দিস, মানে সব কিছুই, মানে সে মোটর বাইক চালাতে পারতো না, সেটা সে কিনে নিয়ে বের হয়েছে, হ্যাঁ, দেখি যে কাঁপতে কাঁপতে নামতেছে। অস্ট্রেলিয়াতে স্যার? না না, এই যে ঢাকাতে। ঢাকাতে। তখন আপনি কি পিছনে না, তো ওদিন আমি পিছিয়ে বসি নাই, আমি দেখছি বাসা ঢুকতেছে এভাবে। এরপরে তো তার পিছিয়ে বসা রিস্ক হয়ে যায়, যে যতবার তারপর জোর করে নিত,
কিন্তু এরপরে যেটা হয়েছে দ্য স্টান্টম্যানটাও ভয় পেয়ে যাবে সে কীভাবে চালায়, মানে অলওয়েজ যে কোনো জিনিস হি ইজ এ ফার্স্ট লার্নার। এবং দিস ইজ দ্য থিং যে তার ইয়ের থেকে নেওয়া যায় আসলে ইট ডাজেন্ট ডিপেন্ড ওয়েদার হোয়াট ইট ইজ, মানে ইফ ইউ আর ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং, ইফ ইউ আর স্মার্ট এনাফ, ইউ ক্যান লার্ন এনিথিং। কারণ আমাকে এটা 10 বছর শিখতে হবে, এটাই করতে হবে, কারণ আমার এখন শিখতে ইচ্ছা করতেছে, ইউ ডু ইট। কারণ এটাই হচ্ছে আসলে ফিটনেস বেসিক্যালি, মানে তার মানে ইউ আর কেপেবল অফ ডুইং মেনি থিংস। আমি একটা জিনিস অ্যাড করি, রেজা স্যার একবার ফুটবল খেলতে গেছে, যার পরে ওখানে তখন বাংলাদেশের স্টার মানে শেখ মোহাম্মদ আসলাম ভাইও খেলতেছে। তো ওনাকে খেলা দিয়েছে, কিছুক্ষণ দেখার পরে বলছে কি তুমি কোন দেশ থেকে আসছো এসে, মানে আসলাম ভাই চাচ্ছিল যে আবাহনী ওনাকে নিয়ে নেবে। তো উনি বলছে আমি তো ফুটবলার না, বলছে না তুমি যা পারো ওইটাই হবে, আমরা নিয়ে নেবো। পরে উনি রাজি হয়নি ফুটবল খেলতে, কিন্তু তার মানে বুঝুন তো মানে কোন লেভেলে ছিল সে। সব কিছু থেকে ব্লেন্ড। এভরিথিং। স্যার রেজা ভাই ওয়াজ ফ্রম ইরানিয়ান মিলিটারি। রেজা স্যার ওয়াজ ফ্রম ইরানিয়ান মিলিটারি। সো বাট ভেরি ইমোশনাল, কারণ এরকম ভেরি লাকি অ্যান্ড ফর্চুনেট যে আমরা মানে এরকম একজন গ্র্যান্ড মাস্টার পেয়েছি, এবং গ্র্যান্ড মাস্টারদের এরকম স্টুডেন্টস আমাদের সামনে আছে যারা কিনা আবার আমাদের ইনস্ট্রাক্টর। সো থ্যাংক ইউ রেজা স্যার ফর ক্রিয়েটিং such community, such masters, such students. So থ্যাংক ইউ রেজা স্যার আমাদের তিনজনের পক্ষ থেকে। আমরা কথা বলছিলাম গ্র্যান্ড মাস্টার রেজা মাখমাদি সম্পর্কে, অ্যান্ড রেজা মাখমাদি স্যারের সাথে এরকম দুর্দান্ত মেমোরিজ এবং স্যারের ফিটস, স্যারের স্টাইল, স্যারের অরা, এগুলো নিয়ে। এবং এটার সাথে সাথে আমরা কিছুটা জানতে পেরেছি রেজা ভাই সম্পর্কে, কিছু জানতে পেরেছি রুমি স্যার সম্পর্কে। আমরা বেসিক্যালি এখন একটু টু টাচ দ্য বেজ লাইন, আমরা একটু কথা বলতে চাই রিগার্ডিং দ্য হিস্ট্রি অফ মার্শাল আর্টস ইন বাংলাদেশ। এখানে একটু বলে রাখা ভালো যে মার্শাল আর্টসের হিস্ট্রি বলতে আমরা আসলে বোঝাচ্ছি ফর্মাল স্টাইল, যেটা কিনা আমাদের এখানে যখন ফাউন্ড হয়েছে বা অ্যাডভেন্ট হয়েছে। কারণ এর আগে থেকে তো ডেফিনেটলি আমাদের দেশে আমরা জানি যে লাঠিয়াল ছিল, লাঠিয়াল খেলা ছিল, যে তারপর আমাদের এখানে বলি খেলা ছিল, রেসলিং যেটা। সো সেগুলো তো আছেই, কিন্তু ফর্মালি মার্শাল আর্ট যেভাবে আসলে ইন্ট্রোডিউস হয়েছে বিভিন্ন স্পেসিফিক স্টাইল, আমাদের এই অরিজিন বা অ্যানশিয়েন্ট ফর্মগুলো ছাড়া আমরা নিশ্চয়ই স্যার এর পরবর্তীতে আমাদের অ্যানশিয়েন্ট ফর্ম নিয়ে আমরা আলাপ করব রেজা ভাই, বাট এটার আগে আমরা ফর্মাল স্টাইলগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সো আমি একটু আগে অ্যাপোলজি আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি, বিকজ আমি চাই না কোনো ধরনের ইনফরমেশন মিস হোক। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ মাই সেল ফোন উইথ মি। সো প্রথমত যেটা রেজা ভাই আমরা জানি যে বাংলাদেশে আমাদের এখানে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান পিরিয়ডে সবার ফার্স্টে বোধহয় এসেছে জুডো। সো একটু যদি রেজা ভাই জুডো সম্পর্কে। প্রথমে জুডো বাংলাদেশের প্রথম মানে পাকিস্তান আমলে প্রথম বাঙালি জুডো ব্ল্যাক বেল্ট ছিলেন আওলাদ হোসেন স্যার, উনি প্রথম এসেছিলেন, মানে উনি প্রথম ব্ল্যাক বেল্ট পান এটা অফিসিয়ালি, তারপরে আরও কয়েকজন পেয়েছেন। আর জুডো তো কন্টিনিউ করে যায়, জুডো তো কখনই অফ হয়নি। এরপরে কারাতে ইন্ট্রোডিউস হয় প্রথম, না এরপরে কারাতে আসে পরে, প্রথমে আসে ব্যান্ডো মানে বার্মিজ ব্যান্ডো কারাতে যেটা, ওটা প্রথমে করতেন সম্ভবত কিং মংজি স্যার, আর আরেকজন ছিলেন গ্র্যান্ডমাস্টার মানে মরহুম, উনি মারা গেছেন, কিং মংজি স্যার। আর ওখানে ওই সময় আরও কয়েকজন করতেন, যেমন যে জাহাঙ্গীর আলম স্যার, উনিও ইন্ট্রোডিউসার বলা যায় ওনাকে একদম প্রথম দিকে। ওনারা সবাই বার্মা থেকে শিখে এসেছিলেন, এবং জাহাঙ্গীর স্যারের কথা তো আমরা সবাই জানি কম বেশি। আচ্ছা, তারপরে পরবর্তীতে এরপরে আসে হলো যখন প্রথম না উশুর পরে, এরপরে প্রথম যখন কারাতে শুরু হয় অফিসিয়ালি এখানে। এটা কি রেজা ভাই জুডো কারাতে ফেডারেশনের আগের কথা? না, জুডো তো হয়েই গেছে, জুডো তো ফেডারেশন ছিলই। আচ্ছা, এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এবং স্বাধীনতার পরে জুডো ফেডারেশন প্রথম হয়, তখনও কারাতে ইনক্লুড হয়নি। যখন এখানে ওস্তাদ জাহাঙ্গীর আলম এসলেন, উনি শুরু করলেন, পরবর্তীতে এখানে কারাতেও শুরু হলো। তখন জুডো কারাতে একসাথে ছিল, জুডো কারাতে ফেডারেশন ছিল তখন। এরপরে প্রথম জাপানিজ প্রথম ফরেন কোচ আসে, উনি হলেন নোনাগা গ্র্যান্ডমাস্টার নোনাগা সেন্সেই। মানে উনি তখন প্রথম আসলেন হলো কোন বিদেশি প্রথম কোনো কোচ অফিসিয়ালি বাংলাদেশ, নোনাগা। উনি সিতরীয় স্টাইলের, হ্যাঁ শিহান, মানে কারাতেতে যেটা হলো ওরা সেন্সেই বলে হলো মাস্টারকে, আর যখন কেউ গ্র্যান্ড মাস্টার পর্যায়ে চলে যায় তাকে শিহান বলা হয়। এটা অনেক সিনিয়র, উনি পরবর্তীতে শিহান হচ্ছে, উনি যখন এসেছিলেন তখন উনি অনেক ইয়াং ছিলেন।
এটা হচ্ছে সিতোরিও উনি সিতোরিও কারাতে প্রথম বাংলাদেশে আসলে ইন্ট্রোডিউস হয় এই মানে প্রথম বিদেশি কোনো কোচ অফিসিয়ালি ফর্মালি বাংলাদেশে। তো উনি ওনার অনেক আছে, আমরা আসলে কন্টিনিউ করে যাবো নাকি ওনার কথাটা স্পেসিফিকলি বলবো? ওনার আসলে যেহেতু আসছে স্যার একটা করে আমরা বলতেই পারি স্যার। হ্যাঁ, আমরা যতটুকু জানি, আমরা তো শুনেছি আমাদের সিনিয়র যারা কারাতে করতেন তাদের কাছে, আমরা তো আসলে ওনাকে দেখার সুযোগ হয়নি। একটা স্টোরির কথা বলতেছিলেন, এটা কি ওনার অনেক কাছ থেকে বা হ্যাঁ স্যারের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু এটা খুব মজার স্টোরি যেটা আমি আসলে বলতে চাই। সেটা হলো উনি যেদিন প্রথম আসলেন, পেপারে দেওয়া হয়েছিল যে প্রথম জাপানিজ একজন কোচ এসছে, যারা শিখতে ইন্টারেস্টেড এসে এখানে। আনুমানিক যদি বলেন কোন, এটা আমি ঠিক জানি, মেবি 79, আমি ঠিক শিওর না, এই মানে ইয়ারটা বলতে পারবো না। এটা আমরা পরবর্তীতে এটা আমরা আসলে রিসার্চ করে বের করতে পারবো, কারণ ওই সময়কার যারা ছিলেন তাদের মধ্যে আমাদের পরিচিত একজন আছেন, মিজান ভাই, উনি এখনো বেঁচে আছেন। বাকিরা আসলে না, আছে যুগল ভাই, কয়েকজন আছেন যাদের সাথে যোগাযোগ করলে হয়তো পরবর্তীতে এই অনুষ্ঠানেও আনলে তারা হয়তো আরও ভালো বলতে পারবে, কারণ ওনারা একদম প্রথম ব্যাচের স্টুডেন্ট। তো আমরা যেটা মানে ওনাদের কাছে যেটা শুনেছি মজার ব্যাপার, যে পেপারে দেওয়ার পরে প্রথম দিন প্র্যাকটিস করতে এসেছিল হলো 500 জন। এটা কোন জায়গায় 500 জন? 500 জন যখন আসে তখন ক্রীড়া পরিষদ থেকে ঠিক করে কি যে এই স্টেডিয়ামের ভিতরে ফিল্ডে, ওপেন ফিল্ডে এরা যাতে 500 জন যায় একসাথে। 500 জন যাওয়ার পরে এখন নোনাগা সেন্সি দেখলেন যে এত মানুষকে আমি কীভাবে করাবো, ঠিক আছে দেখি আসলে কারা সত্যি সত্যি শিখতে চায়। তো উনি নাকি এক পায়ে মানে কিক করালেন 500টা, এক পায়ে, শুধু এক পায়ে করিয়েছেন, আরেক পায়ে করার নাই, ইচ্ছা করে করার নাই। দ্যাট ওয়াজ আ টেস্ট অ্যাকচুয়ালি। তো সবাই এক পায়ে ব্যথা নিয়ে চলে গেছে বাসায়, বলছে পরের দিন সবাই আসবা। পরের দিন আসছে 7 জন। তো ফ্রম 500 টু 7, জি সেই 7 জন আসলে অরিজিনাল। হ্যাঁ, উনি বললেন যে এই 7 জনই আমার আসল স্টুডেন্ট। এই 7 জনকে নিয়ে কারাতে শুরু, মানে কোনো একজন জাপানিজ কোচের আন্ডারে প্রথম বাংলাদেশে। ওই 7 জনের মধ্যে কেউ নাম বলতে পারেন? হ্যাঁ, ওই যে বললাম মিজান ভাই ছিলেন, যুগল ভাই ছিলেন, আরও কয়েকজন ছিলেন, আমি নাম জানি না। ওনাদের কাছ থেকে আসলে আসল খবরটা জানা যাবে যে ওই সময় আর কে ছিলেন, কারণ ওই 7 জন দিয়ে শুরু। তারপরে তো ওনাদেরকে দেখে তো আরও অনেকে এসছেন, এবং ওই ফার্স্ট ব্যাচেরও ব্ল্যাক বেল্ট আসলে ওনারাই। হ্যাঁ, এরকম আরও অনেকে এসছে। এটা হলো নোনাগা সেন্সের ঘটনা। তারপরে অফিসিয়ালি আসে হলো কিতামুরা সেন্সেই, ওয়াতরিও। ওনাকে মানে আমার জাপানিজ কোনো কোচ মানে মাস্টারকে প্রথম ফার্স্ট টাইম আমি দেখি ওনাকে, এটা 87-এ ওনাকে আমার একটা টুর্নামেন্ট দেখতে গিয়েছিলাম, তখন ওনাকে দেখি যে উনি রেফারিং করছেন। তো দেখি বোঝা যায় একজন জাপানিজ ভদ্রলোক, বাংলা সুন্দর করে বলেন। তখন দেখলাম যে তখন অনেক বাংলাদেশে অনেক কারাতে অনেক ডেভেলপড হয়ে গেছে 87-এ। তখন জুয়েল ভাই ছিলেন ন্যাশনাল চ্যাম্পিয়ন, হুমায়ুন কবির জুয়েল মরহুম। তারপরে তখন রফিক ভাই ছিলেন, খুব ভালো। মানে এনাদেরকে দেখলে, মানে এনাদের খেলা দেখার জন্য আমরা খুব মানে দেখেই প্রথম একবার খেলা দেখি বুঝে গেছি যে না, এনার খেলা আরও দেখতে হবে। তারপরে আমাদের এক সিনিয়র ভাই ছিলেন কাজল ভাই, উনি আমাদের স্কুলেই পড়তেন। উনি তখন গ্রিন বেল্ট, কিন্তু হি ওয়াজ এ ভেরি গুড ফাইটার। এরকম কয়েকজনকে তখন দেখেছি। নাজমুল ভাই ছিলেন, মানে নাজমুল ভাই তো ছিলেনই, উনি ভালো ফাইটার। তখনই নাজমুল ভাই, রুবেল ভাই, এনারা কিন্তু কয়েকবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেছে। মানে রুবেল ভাই মানে নায়ক রুবেল, আর নাজমুল মোর্শেদ, ওনারা তখন কয়েকবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাদের মধ্যে খুব ফাইট ছিল, যে এ 3বার হয়েছে, ও 3বার, মানে এরকম, বা ও 2বার, এরকম তাদের মধ্যে খুবই ছিল। দে ওয়ার লিজেন্ডস দ্যাট টাইম। কিন্তু মজার ব্যাপার হলো যে ওই সময় 88-এ আমি প্রথম একজন ফাইটারকে দেখলাম, যে লোকটা মানে সবাই তো এখানে একই মাস্টারের কাছ থেকে শেখা বা কাছাকাছি মাস্টারদের কাছে শেখা, কিন্তু প্রথমে একজনকে দেখলাম, দ্যাট পারসন ওয়াজ টোটালি ডিফারেন্ট। উনি হলেন কাজী মোহাম্মদ কায়েস। উনি ওয়াদো রিও শিখতেন, এবং উনি আবার তাইকোয়ান্ডো ব্ল্যাক বেল্টও ছিল, সেকেন্ড হ্যান্ড। উনি ইউএসএ থেকে এসেছিলেন। তো ওনাকে দেখলাম প্রথম। আমরা তো দেখতাম যে কি, তখন মানে আমরা যেন মানে নিচের ওয়েটে ছিলাম, আমরা কিকটিক খুব ভালো মারতাম। উপরে যারা হেভি ওয়েটের তারা কিন্তু কিকটিক মারতো না, খুব একটা কিক মারতো না। বেশিরভাগ সময় তারা হাত দিয়ে ফাইট করতো, পাঞ্চ করতো, বা ব্যাক ফিস্ট বা যাই করুক। ওনাকে প্রথম দেখলাম, একজন হেভি ওয়েটের প্লেয়ার, খুব সুন্দর কিক মারছেন, এবং প্রথম প্লেয়ারদেরা ওনার কিকের কিছুই বুঝতো না। উনি এসে ঠাস করে কিক টিক নিয়ে 2-3 পয়েন্ট নিয়ে খেলা জিতে যেতেন, কিন্তু হেভি ওয়েটের। প্রথম ওনাকে দেখে বুঝলাম যে না, কেন এরকম অন্যরকম। তখন আমরা জানতে পারলাম যে উনি আসলে তাইকোয়ান্ডোও শিখেছেন, আবার কারাতেও করেন। এই জন্য ওনার কিক, ফুটওয়ার্ক, এভরিথিং ওয়াজ টোটালি ডিফারেন্ট। এবং তখন আমরা একটা নতুন ডাইমেনশন বুঝলাম যে না, তাইকোয়ান্ডো নামে একটা স্টাইল আছে, এবং এইটা শিখলেও অনেক কিছু কাজে দিবে। তখন আমার রেজা স্যারের সাথে পরিচয় হয়নি, ইট ওয়াজ 88। রেজা স্যারের সাথে আমার পরিচয় হয়েছে 93-তে।
ওই সময় এরকম, এবং তার পরপরই আসেন হলো বাংলাদেশে হলো ইয়োশিদা, মিৎসু ইয়োশিদা, শিহান ইয়োশিদা। উনি আসেন হলো সোতোকান কারাতে নিয়ে। উনি যখন আসেন, উনি আসার পরে আসলে অনেক ব্যাপকতা বাড়ে বাংলাদেশে, কারণ কারাতে আগে একটা লেভেলে ছিল, উনি আসার পরে তখন অনেক ম্যাচিউরড হয়ে গেছে, আগের স্টুডেন্টরাও তখন মাস্টার হয়ে গেছে, বিভিন্ন জেলায় চলে গেছে। তো ইয়োশিদা সেন্সেই আসার পরে এটা অনেক ভালো অবস্থায় যায়। তখন অবশ্য আরেকজন মাস্টারের কথা না বললেই না, উনি অবশ্য আরও আগে থেকে ছিলেন, উনি ছিলেন সেন্টু ভাই। সেন্টু ভাই হচ্ছে মোহামেডানের উনি দায়িত্বে ছিলেন। সেন্টু ভাই ঈদের সমবয়সী, মানে এই যে আমাদের নাজমুল মোর্শেদ বা এই রুবেল ভাই, ওনাদের হয়তো সমবয়সী বা ওনাদের সিনে হতো, আমি ঠিক জানি না। উনি সোতোকানটা নিয়েই আগালেন এবং ওনার স্টুডেন্টরাও অনেক ভালো করতো। তো তখন দেখলাম যে মানে ইয়োশিদার সেন্সে আসার পরে আসলে অনেক ব্যাপকতাটা অনেক বাড়ে কারাতের। তখন সার্ভিসেস টিমগুলো ঢোকে, না তার আগে অবশ্য ঢুকেছে, এই যে আপনার আনসার, তারপরে বাংলাদেশ আনসার, তারপরে আরও অন্যান্য পুলিশ, অনেকেই তখন কারাতে শেখা শুরু করে এভাবে। তো এভাবে আসে। আর তাইকোয়ান্ডোটা এরপরে আসে তাইকোয়ান্ডো আর কি। তাইকোয়ান্ডো আসলে আমরা রেজা স্যারের কাছে যখন শিখলাম, সেটা তো তখনও অফিসিয়ালি ছিল না, সেটা ছিল যে একজন মাস্টার এসছেন শেখাচ্ছেন, কিন্তু সেটা ন্যাশনাল লেভেলে কোনো কিছু ছিল না তখন। তো ন্যাশনাল লেভেলে আসার এটা একটা স্টোরিটা এরকম যে যখন 95-এ স্যাররা যখন ব্ল্যাক বেল্ট পায়, রানা স্যার, রুমি স্যার, তখন তো রেজা স্যার আসলে একটা চাকরি নিয়ে নিউজিল্যান্ডে চলে যান। তো তখন তো আসলে এটা নতুন করে শুরু করতে হবে। তো এমন একটা অবস্থা হয়, এই রানা স্যার একটা টুর্নামেন্টে, কারাতে একটা টুর্নামেন্টে খেলা চালাতে নেপাল গিয়েছিলেন। তখন ওই সময় নেপালের একজন একটা ফিমেল প্লেয়ার, সাঙ্গিনা বৈদ্য ওর নাম, উনি তখন এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন ঠিক ওই বছরই, দ্যাট ওয়াজ 96 মেবি, এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো ওই সময় এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পরে তো রানা স্যার যেহেতু এসে গেছেন নেপালে, তখন উনি যোগাযোগ করার চেষ্টা করেন যে ওনার মাস্টারকে, বা নেপাল তাইকোয়ান্ডো খুব স্ট্রং তখন, এখনও স্ট্রং, তো তখন ওখানে কি করা যায়, মানে সাউথ এশিয়ার মধ্যে নেপাল তাইকোয়ান্ডো ইজ মানে অলওয়েজ ওয়ান অফ দ্য বেস্ট। তো তখন উনি যোগাযোগ করেন, তখন ওই পরিচয় হয় দিবরাজ গুরুর সাথে, দিবরাজ গুরুং ওনার নাম। উনি হলেন নেপাল তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের মানে জেনারেল সেক্রেটারি এবং উনি চিফ, উনি আসলে সব কিছু গড়ে তুলেছেন। তো রানা স্যার যখন ওনার সাথে দেখা করেন, তখন রানা স্যার বলে যে আমি আসলে বাংলাদেশে তাইকোয়ান্ডো শুরু করতে চাই, আমরা তো আসলে অফিসিয়ালি শুরু করতে পারিনি, আনঅফিসিয়ালি আপনি আমাদেরকে কিছু সাপোর্ট করেন। তখন উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি দেশে যাও, অ্যাসোসিয়েশন বানাও, আমাকে জানাও, আমি অফিসিয়ালি একজন কোচ দেব এবং ইন্টারন্যাশনালি তোমার রিকগনিশন আনার জন্য যা যা লাগে আমি গাইডলাইন দেবো। তোমরা আগেও বাংলাদেশে একটা নতুন একটা দেশ অ্যাড হলো, আমাদের সামনে সাফ গেমস আছে, তখন তোমরাও আসবা, খেললা, তোমরাও একটা লাইন পেলা, খুব ভালো অফার। তখন রানা স্যার আসলেন, দেশে আসলেন, অ্যাসোসিয়েশন বানালেন। আমরা তখন সিনিয়র স্টুডেন্ট, কারণ এখন তো আর কেউ শিখছেও না, প্র্যাকটিসও করছে না, তো আমরা অটোমেটিকলি সিনিয়র। তো যাই হোক, তখন রানা স্যার এটা করার পরে যখন ওদেরকে জানালেন, তখন ইন্টারেস্টিং কেস হলো, দিবরাজ গুরুর একটা খুব ভালো দিক, উনি রানা স্যারকে বললেন কি ঠিক আছে, তুমি আগে 2 মাসের একটা এক্সটেন্সিভ ট্রেনিং করে যাও। দ্যাট ওয়াজ দ্য মেইন ক্যাচ। তো রানা স্যার তো গিয়েছেন, তো ওনাকে বলছে যে ঠিক আছে, তুমি আগে আসো, আগে আমাদের সাথে প্র্যাকটিস করো কিছুদিন, তোমার দেশের ছেলেপেলেরা অনেক কষ্ট করবে, তুমি তো সেটা ফিল করবা না, তুমি তো তাই কিন্তু ভালোবাসো, হ্যাঁ তাহলে তুমি আগে এটাকে ফিল করো। তুমি যদি ফিল করো তাহলে তুমি এটার প্রতি ভালোবাসাটা আরও বাড়বে, তখন ওরাও তোমার পরের জেনারেশন যারা, তারাও এটা ফিল করবে। তখন রানা স্যারকে করলেন কি, ওদের নেপালের ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিসে ঢুকিয়ে দিলেন। দ্যাট ওয়াজ হিজ নাইটমেয়ার আমি বলবো, মানে আসলে ইন্টেন্সিভ, হ্যাঁ একদম এক্সটেন্সিভ ট্রেনিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে 2 মাস, এবং ওইটা খুব দারুণ ছিল ট্রেনিংটা। মানে আমরা পরবর্তীতে শুনেছি, ওখানে আমরা যখন গিয়েছি শুনেছি। তো ওই ট্রেনিংয়ের পরে আসলে ওনার তাইকোয়ান্ডোর যে ইনস অ্যান্ড আউটস উনি খুব ভালোভাবে বুঝলেন। বুঝে যখন আসার পরে অ্যাসোসিয়েশনের মানে এখানে সব কিছু রেডি ছিল, তখন তারপরে ওরা একজন নেপালের একজন কোচকে পাঠান। ওনার নাম হলো তারজান সুব্বা, আর ওনার আরেকটা নাম আছে, উনি হলো টিকা প্রসাদ লিম্বু। তো ওনার ভালো নাম হলো টিকা প্রসাদ লিম্বু, উনি এখন আমাদের সাথে কানেক্টেড আছেন। উনি বাংলাদেশের প্রথম মানে ফেডারেশন হওয়ার পরে প্রথম বিদেশি কোচ অফিসিয়ালি, তারজান সুব্বা। আচ্ছা, এনার কাছে আমি যেটা হলো, তখন তো টোটালি স্পোর্টস তাইকোয়ান্ডো শুরু হলো। এনার কাছে আমার যেটা হলো যে আমি তারজান স্যারের কাছে যেটা পেলাম যে স্পোর্টস তাইকোয়ান্ডোর যে সমস্ত টেকনিকগুলি,
এগুলো আসলে ইনি আমাকে মানে টিউনিং করালেন এবং বুঝালেন যে কীভাবে কী করলে কাজ হবে, কী করলে কাজ হবে না। ইনি রেজা স্যারের মতো অত ভালো পারফর্মার না, কিন্তু ইনি হলেন মাস্টার। ইনি ছেলেপেলেদেরকে ঠিক করে টিউনিং করার জন্য হি ইজ দ্য বেস্ট। আমি তখন পর্যন্ত আমি যা মনে হচ্ছে, হ্যাঁ, কারণ আমি তখন ফ্লাইওয়েটে খেলতাম, তা আমার হাইট একটু বেশি ছিল ফ্লাইওয়েট হিসেবে, কারণ ফ্লাইওয়েট কত 54 to 58 কেজি ক্যাটাগরি, সেই হিসেবে আমার হাইট অনেক বেশি ছিল। তো আমাকে উনি বুদ্ধি দিতেন, তুমি এটা করো, এটা করলে ভালো হবে। তো ওটাতে দেখা গেছে যে আমার ফিটনেস লেভেলটা অন্যরকম হয়ে গেছিলো, অনেক বেটার হয়ে গেছিলো। প্র্যাকটিস মানে অনেক কিছু ইনস অ্যান্ড আউটস আমি বোঝার শুরু করলাম, কারণ রেজা স্যারকে তো আমরা বেশি দিন পাইনি। ইনি আমাদেরকে গাইডলাইনটা দিলেন এবং এভাবে এনার হাত ধরে আমরা একটা লেভেল পর্যন্ত গেলাম। তখন বাংলাদেশ প্রথম সাব গেমসে খেলতে যায় হলো 99-এ। তখন যেটা হয়েছিল, আমার যাওয়া হয়নি একটা কারণে, সেটা হলো ওই সময় সাব গেমস পিছাচ্ছিল প্রতি বছর। তো আমার পড়াশোনা তো বন্ধ ছিল ন্যাশনাল টিমের প্র্যাকটিসের জন্য। তো যখন সমানে পিছাচ্ছে তখন আমি বললাম যে না, তাহলে নতুনদেরকে জায়গা দিই। আমার তো মানে ইন্টারের পরে তো খালি গ্যাপ যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে না, পড়াশোনার দিকে একটু ফোকাস করি। তখন আমি 98-এ ডিসিশন নিলাম যে না, আমি আবার পুরোপুরি পড়াশোনায় ফোকাস করব, মার্শাল আর্ট পাশাপাশি থাকবে, কিন্তু ওইটাই মেইন না। তো এই জন্য 99-এর সাব গেমসের সময় স্কোয়াডে আমি আর যাইনি। তো বাংলাদেশ থেকে প্রথম তখনই মানে যায় এবং এবার 4টা ব্রোঞ্জ পায় বাংলাদেশ। তো এরপরে টারজান স্যারের পরে আসে বাংলাদেশে আমাদের লিজু সাং বা জু সাং লি ওনার নাম, প্রথম কোরিয়ান কোচ। উনি আসেন ইয়ার 2000-এ। তো উনি এখনও আছেন আমাদের সাথে, মানে বাংলাদেশে আছেন, ফেডারেশনে নাই, বাংলাদেশে আছেন। তো উনি আসার পরে কোরিয়ান কোচ, কোরিয়ান স্টাইলটা আমরা মানে কোরিয়ান কোনো মাস্টারের কাছে প্রথম শিখলাম ওনার মাধ্যমে। এরপরে আরও অনেকে এসছে বাংলাদেশে, আরও মানে অন্যান্য যেসব কোরিয়ান মাস্টার এসছেন ওনারা বেশি দিন ছিলেন না। ওনারা হয়তো 2 বছরের প্রোগ্রামে এসছেন, কেউ 3 মাসের প্রোগ্রামে, কেউ হয়তো 10 দিনের জন্য। 10 দিনের জন্য যেগুলো, সেগুলো সাধারণত অলিম্পিক অ্যাসোসিয়েশন এগুলো অর্গানাইজ করতো, যে এখন নেক্সট কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে, সো এখন হয়তো বা মাস্টারদের ট্রেনিং হবে, অথবা হয়তো বা শুধুমাত্র ফর্মসে মানে পুমসে আমরা বলি এটার উপর, অথবা হয়তো ফাইটের উপর, মানে এটা স্পেসিফাই করে হয়তো মাস্টার এসছে, হয়তো শর্ট কোর্সের জন্য, কিন্তু এই মাস্টারগুলো ভালো। তো মোটামুটি এভাবে আসলে আমাদের জার্নিটা মানে বাংলাদেশে এটা এভাবে এটা শুরু হয়, এভাবে এটা কন্টিনিউ হচ্ছে। অনেক সুন্দর করে বললেন, মানে আমি যতটুকু মনে পড়ে আর কি, অনেক ইনফরমেটিভ, জানাটা খুব দরকার ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এইভাবে আর কি। আর এরপরে তো আসলে স্যারের মাধ্যমে ক্রাভ মাগা বাংলাদেশে শুরু হয়। আপনার কাছে ওইটাতে আসতেছে রেজা ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এটা আমরা সবারই জানার ইচ্ছা আমাদের এখানে যারা আছে। তো আমি এখানে এক ফাঁকে একটু বলে নিই। তো আমাদের এখানে সেকেন্ড ইউনিট ডিরেক্টর হিসেবে আছেন গালিব মোহাম্মদ করিম, ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ ওয়ারিয়ার্স ডেন। সো থ্যাংক ইউ গালিব। হাই হাই বলতে হবে না, শুনবো না কেউ। হাই হাই। এখানে আমাদের ডিরেক্টর অফ ফটোগ্রাফি আছে রাকিব আহমেদ বাবু, কোড নেম রেড। হি ইজ অলসো মার্শাল আর্টিস্ট and one of the founding members of Warriors Den. So thank you for the beautiful setup and the light. Our assistant director আছে Shohan Mezbal Shohan. So Shohan is one of the assistant directors. He also practices martial arts with us. আমাদের সাথে আছে Mob. Hello. So hello Mob. So he also practices martial arts আমাদের সাথে। So এটা মাঝখানে একটু বলে নিলাম, আমরা আবার ব্যাক করছি রেজা ভাইয়ের কাছে। রেজা ভাই, আপনার কাছে একটু জানতে চাই, রুমি স্যারের সাথে আপনাদের দুইজনের মানে আপনি কিভাবে ফার্স্ট পরিচয়টা, ওই যে বললাম এটা পুরো বা মানে এই পরিচয়ের মধ্যে বা এখানে মানে কখন আসলে, আমরা তো জানি যে সিনিয়র জুনিয়র এটা কিন্তু প্রথমে এত আসলে থাকে না, আস্তে আস্তে শেলটা ভাঙে, আইস ব্রেকিং হয়। তো এইটা আসলে কিভাবে হইলো বা কোনো মজার স্টোরি আছে কিনা ক্লাসের সময় বা ইসের সময়? না, স্যার তো সবসময় আমাদেরকে খুব আপন করে নিয়েছে, সবাই যেই আসতো। সো এখানে আমরা প্র্যাকটিস গ্রাউন্ডে সবসময় সিনিয়র, কিন্তু অন্যান্য সময় তো সবসময় এই বার্গার খাও, এই চা খাও, কফি খাও, সো একসাথে বসে খাওয়াছে। তো তখন আর ওইটা থাকে না, বড় ভাই হিসেবে আমরা তখন দেখছি আর কি, বড় ভাই। কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে তো ভাই স্যার ঠিক আছে, সিনিয়র। মারামারি কেমন হতো? হ্যাঁ, মারামারি কেমন? কার সাথে? যে যখন
যখন যে সিনিয়র জুনিয়র বা যখন সিনিয়র জুনিয়র আসলে খুব একটা কখনো মারামারি হয় নাই, কারণ মার্শাল আর্টে তো একটা বড় কথা আছে যে এখানে রেসপেক্ট, মানে 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 আমি বলতেছি ম্যাচ আপ যখন হইতো বা প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে আমার ভাগ্যটা কিছুটা ভালো, আমি তো অনেক বেশি হালকা ছিলাম, কেউ আমার খুব একটা বেশি জোরে দিত না, ভাবতো যে এটা মার খেলে যে আবার না আসে, অনেকে এটা কিন্তু অনেক ফেমাস কিক ফেমাস হয়ে গেছে আসলে, এটা আল্লাহ রহমত আর কি। মানে একটু অডিয়েন্সে বলে রেখে আমরা যখন এখনো ক্লাস করি, দ্য বিউটি অফ মানে মার্শাল আর্টস আমরা যেটা মনে করি যে এই যে বিভিন্ন স্টাইল একসাথে, আসলে দের ইজ অ্যাকচুয়ালি নো স্টাইল, রাইট স্যার? সো ব্রুসলি একটা কথা বলে যে টেক হোয়াট ইজ ইউজফুল, ডিসকার্ড হোয়াট ইজ নট। সো বাট সবাই একসাথে উইথ দ্য সেম স্পিরিট, এইটাই আমি মনে করি সবচেয়ে বিউটিফুল। সো দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে যে স্যার রেজা ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। তো এখনও কিন্তু রেজা ভাই ক্লাসে যখনই হয়, মানে আফটার ইভেন 38 years অফ এক্সপিরিয়েন্স এবং তাইকোন্ডো এত বছরের পরও যখন আমাদের স্পারিং হয়, দেখা যায় রেজা ভাই কিক কেউ দেখে না, কোথায় থেকে এত কাছ থেকে কিকটা উঠে যে এটা কেউই দেখে না। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের এখন দুজনের কাছেই বেসিক্যালি যে আমাদের এখন আমরা দেখছি আমাদের বাংলাদেশে এই যে এতগুলো স্টাইল অ্যাডভেন্ট, আসলে সময়ে সময়ে কিন্তু অনেকগুলো স্টাইল, অনেক মাস্টার্স বাংলাদেশে আসছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে MMA অনেক বেশি পপুলার। আমরা কিছুটা জানি যে আপনি আমাকে রেজা ভাই এর আগে বলেছিলেন যে রুমি স্যারের ভ্যালেটুডোর কিছু এক্সপিরিয়েন্স আছে। সো ভ্যালেটুডো সম্পর্কে আমরা আলাদা করে নেক্সট এপিসোডে আমরা বলবো, আপনারা একটু গুগলও করে নিতে পারেন যে ভ্যালেটুডো ইজ বেসিক্যালি বলা হয় কাইন্ড অফ এইটারই এসেন্স থেকে মডার্ন MMA। আচ্ছা, ব্রুসলিকে যেমন বলা হয় মডার্ন ফাদার অফ মিক্সড মার্শাল আর্ট, সো ভ্যালেটুডোর অনেক টেকনিক্স বা এই এসেন্সটা আসলে মডার্ন MMA-তে আসে। সো এইটা একটু আপনার কাছ থেকে আগে জেনে নিব, কারণ স্যার অনেক কথা বলতে চায় না, আপনার কাছে একটু জেনে নিব। এক, দুই নম্বর আরেকটা ব্যাপার আমরা দেখছি রিসেন্টলি মানে মুয়ে থাই ইজ অলসো ভেরি ভেরি পপুলার ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান অফ দ্য বিউটিফুল, ওয়ান অফ দ্য deadliest martial arts beside professional Muay Thai, basically besides boxing. So Muay Thai আমরা জানি যে বাংলাদেশের ফার্স্ট Muay Thai বাংলাদেশে রুমি স্যার করেছেন, অ্যান্ড জানা রাখা ভালো যে 78 প্রফেশনাল Muay Thai বাউট, এবং আপনি রেজা ভাই আমাকে আগে বলছেন আমরা ছবিও দেখেছি স্যারের যে কয়েকজন চ্যাম্পিয়নের সাথে উনি প্র্যাকটিস করেছেন, যেটা সম্পর্কে যদি একটু বলতেন, তারপর আমি আবার স্যারের কাছে আসবো। হ্যাঁ, ওই যে ওই হিস্ট্রিটা কি আপনি বলুন কিনা জানি না, মানে একটা আচ্ছা আমি বলি ঘটনাটা, বাকিটা উনি আসলেই করবেন। সেটা হলো যে ধরাই দেন নাহলে উনি চেপে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হলো যে স্যার তো সবসময় ওই যে অ্যামেচার ফাইট করতেন প্রথমে, মানে মুয়াই থাই থাইল্যান্ডে গিয়ে, তো বেশ কয়েকটা ফাইট করার পরে একবার ওনার একটু কনফিডেন্স আসলো যে এইবার আমি গিয়ে প্রোতে নামবো, মানে একদম প্রো ফাইটারদের সাথে ফাইট করবো। তো বললেন যে কী করা উচিত, কোনো ব্যাপার না, তুমি ইনলিস্টেড করে হয়ে যাবে। তো উনি ইনলিস্টেড করলেন, তো উনি দেখলেন যে একটা লম্বা করে একটা থাই ফাইটার আসলেন, লম্বা থাইরা এত লম্বা হয় না সাধারণত, বেশ একটু লম্বা। তো উনি বললেন যে একটা লম্বা ফাইটার আসছে, কেমন কে জানে। তো ফার্স্ট রাউন্ডে স্যার গিয়ে তো ইচ্ছা মতো মারলেন, তো ওই ফাইটারটা খাইলো, কিছু বললো না, মানে খেয়ে গেল। আচ্ছা, সেকেন্ড রাউন্ড যখন শুরু হলো, প্রথমে ওই লোকটা, ওনার তো কনফিডেন্স বেড়ে গেছে আরও যে হ্যাঁ এর সাথে পারবো। ও এটা একদম শুরুর দিকে প্রো ফাইটার, একদম ফাইটার আগে প্রো ফাইটে, এটা প্রো ফাইটের প্রথম প্রো ফাইট আর কি, এটা প্রথম প্রো ফাইট। তো ওই লোকটা তখন দেখা গেল উনি এসে একটা পাঞ্চ মারলেন, একটু মাথা ঘুরিয়ে গেছিল মনে হয়, তারপরে আরও কয়েকটা মারলেন, তারপর আর খেল নেই, নকআউট। তো তারপর যখন ওনার জ্ঞান আসলো, উনি দেখলেন যে উনি স্ট্রেচারে শুয়ে আছেন আর ওই ফাইটারই পাশে বসে বসে বাতাস করছেন। হ্যাঁ, তো তারপর কথাবার্তা শুরু হলো, পরে জানা গেল উনি হলেন চিয়াংপোক। হ্যাঁ, এবং হি ইজ আ লেজেন্ড দ্যাট টাইম। তো তখন স্যার নিশ্চয়ই বলছিলেন যে আগে তুই জানতাম তাহলে নিশ্চয়ই এর সাথে ফাইট করতাম। স্যার একটু এক্সপেরিয়েন্স একটু জানতে চাই স্যার, দিস ওয়াজ ব্যাক ইন 91 or 92 স্যার? না এটা অনেক পরে, এটা আমার খেয়াল নেই, 95 97 এরকম হতে পারে। এটা কি প্রোমো এথায় কি স্যার 85? এটা পরে 95 96 এরকম হতে পারে। এটা কি যখন প্রোমো এথায় মাত্র শুরু করলেন, তখন প্রফেশনাল মুয়ে থাই যখন শুরু করলেন? হ্যাঁ, আসলে কি মানে মুয়ে থাই শুরু করতে কী করতে হয়, ম্যাচ মেকার থাকে, ম্যাচ মেকাররা হচ্ছে খুঁজে খুঁজে ওইরকম মানে আমার পারফরমেন্স দেখে, তারপরে বডি ওয়েট দেখে থেকে ওরা আবার করে সেট করে, প্লাস যদি টিকেট সেল হবে এটি হবে ওরকমই করে। বাট চিয়াংপো ওয়াজ এ লিজেন্ড, তাহলে ওর সাথে আমার ফাইটটা কীভাবে পড়ে,
বাট আসলে কি ওই সময় চ্যাংপো ওয়াজ রিটায়ার্ড বেসিক্যালি। কিন্তু হয় কি যখন প্রোফাইলগুলো হয় সবাই কিন্তু টাকা পায় ওখানে, তো অনলি ফর মানি সে এখনও ফাইট করে, বাট মানে সে আমার সিনিয়র কিন্তু, হ্যাঁ, বাট হি ওয়াজ এ লিজেন্ড, কারণ সে অনেক আগেই বাচ্চা থেকে করে মানে যখন রিটায়ার করছে এরপরে সে চ্যালেঞ্জ ফাইট করতো, সে ইয়ের সাথে ফাইট করছে, অ্যান্ডিওকের সাথে ফাইট করছে, তারপরে আমেরিকান একটা কিক বক্সিং ইয়েতে ছিল, হি ইজ অলসো ফেমাস। ওর সাথে ফাইট মানে অ্যান্ডিওকে যাওয়ার সাথে যেমন সে মানে মানে হয় নাই, যেতে নেই, কিন্তু ও অন্যদের সাথে সে সবসময় জিততই। তো এরপরে হচ্ছে অনেক পরে আর কি সে এই ফাইটে, তো কথা হচ্ছে যে আমার ভাগ্যটা ভালো আবার খারাপ যে ওর সাথে আমার ম্যাচ মেকে গিয়ে পড়ে আর কি, কারণ তখন উনি আর হি ইজ অলরেডি টু ওল্ড, কিন্তু দেখে বোঝা যায় না। তো বাট দেন হোয়াট আই স্টার্টেড, আমার তো ভাগ্য ভালোটা এই বলবো যে দ্যাট হি স্টার্টেড টিচিং মি। হ্যাঁ, সো ওই যেটা আমি বলি যে এনি হাউ আই অলওয়েজ গেট দ্য মানে টাফ মানে মাস্টার্স অ্যান্ড দ্য ক্রেজি মাস্টার্স বলা যায়, যে ওই তাইকান্ডোতে বলাই হতো, ময়থাও যদি বলি অল দ্য ক্রেজি পিপল মানে বিকাম মাই মাস্টার। স্যার উনি আপনাকে শেখানো শুরু করলে এটা স্টোরিটা একটু যদি বলেন। আসলে বেসিক্যালি উই বিকেম ফ্রেন্ডস। হ্যাঁ, তো তখন সে আমার যে টাইকান্ডো যখন কিক দেখতো, সে আবার দেখতো, যেহেতু তারা আসলে কোনো কিছু করে না, মানে ডিমিন করে না কোনো কিছু। হ্যাঁ, তো না খুব ভালো ভালো, বাট এটা তো তুমি এইভাবে করতে এটা হবে, এইভাবে তুমি পারো, তো সিম্পল ওয়েতে নিয়ে আসতো। তখন দিস ইজ হাউ উই হ্যাভ স্টার্টেড, তখন সেই শুরু করে দিল যে ওকে, মানে ইট ওয়াজ লাইক দ্যাট এভরি ডে উই ডিড দ্য প্র্যাকটিস আর এভরি নাইট উই ওয়াট আউট পার্টিং। ব্যাপারটা ছিল মানে মানে এই জিনিসটা ছিল এরকম, উই বিকেম মানে ভেরি গুড ফ্রেন্ড। স্যার এই ট্রেনিংয়ের ব্যাপারে যদি কোনো মানে দ্য মানে টাফেস্ট পার্টস অফ দ্য ট্রেনিং মুয়াই থাই ওই সময় যখন যেটা করছেন, একটু সারাদিনের স্কেডিউল অ্যান্ড অলসো এটার সাথে সাথে যে মানে আমার জন্য দ্য টাফেস্ট পার্ট ইজ মানে আর্লি মর্নিং, মানে এটাই জন্য আমার সবচেয়ে কঠিন। আর মানে হয় কি যে বিকেলেরটা তো মানে রানিং অর স্কিপিং, কিন্তু সকালেরটা রুটিনটা একটু যদি বলতেন স্যার আপনাদের কীভাবে শুরু হইতো ওই সময়? মানে এভরি 2 আওয়ার্স মানে তোমার 2 বেলাতে 1 ঘন্টা রান করতে হবে। স্যার শুরু হইতো কি আফটার দ্য সানরাইজেস? হ্যাঁ, মানে 4-5 এরকম তখন ফার্স্ট ট্রেনিংটা কি ছিল? রান। কত মানে কিলোমিটার? যে ক্যাম্পে আমি থাকবো এখান থেকে প্র্যাকটিস গ্রাউন্ড 1 ঘন্টার ডিস্টেন্স হবে, অ্যান্ড রান অল দ্য ওয়ে। রান অল দ্য ওয়ে। তারপরে Then training. Muay Thai training is not so complicated. It's like a repetition. You do the same thing again and again. Like যেমন একটা টেকনিক যেমন ক্লিনচিং, 1 hour of ক্লিনচিং এর পরে মানে ঘাট আনানো যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এমন কোনো যেটা আমরা মার্শাল আর্টে বলি যে বিভিন্ন খুব সফিস্টিকেটেড টেকনিক, এটা না। ইটস লাইক দ্য ফিউ টেকনিক্স বাট এগেন অ্যান্ড এগেন, এবং ওই ফিউ টেকনিক্সগুলো ইটস লাইক আলাদা আলাদা করে দেয়, মানে লাইক ফর মি যেটা আরেকজনকে সেটা না। দেখা যাবে ওইটাই আমাকে দিয়েছে, তুমি আজকে এটাই করতে, এটা স্পারিংয়ের ভিতরে এটা, মানে ইয়েতেও এটা, মিটেও এটা, ব্যাগেও এটা, এবং এটাই চলবে, কারণ আমার বডি ওইটাই রেসপন্স করবে। আর ওইটা যখন হয়ে যায় তখন বডি 8টা জিনিসে কিন্তু রেসপন্স করে ইজিলি, কারণ একটা যখন আমার কনফিডেন্স বেড়ে যায় তখন ওইটার উপর ডিপেন্ড করে আবার একটা। ইটস নট দ্যাট যে অন্য মশলা যেরকম যেন একটা ফ্রান্টকে আগে তারপরেই মজা, এটা না। তো ওরা দেখা যায় কিছু জিনিস আছে, যেমন কিছু ফাইটার আছে দেখা যাবে যে ওরা কী মারে না খুব একটা, বেল্টের উপরে মারবেই না, কারণ ওদের পা উঠবে না এবং উঠার চেষ্টাও করতেছে না, ওরা ওইভাবে মানে করে রাখছে। হ্যাঁ, পার্সোনালি যদি তারা করে সেটা আরেক জিনিস, কিন্তু ফর দ্য ফাইট মাস্টাররা এটা করাবে না, বিকজ মানি ইনভলভ, টাইম ইনভলভ, ট্রেনিং ইনভলভ, এত কিছু তোরা ট্রাই করবে যত কম টাইমে মানে দে উইল মেক ইউ অ্যাজ এ ওয়েপন। তো মুয়াই থাইয়ের এসেন্সটা হচ্ছে এইটাই। এখন কেউ যদি মনে করে যে আমি মুয়াই থাই শিখলে ওই ফাইটারের কিকটা আমি শিখতে পারবো, নো, ইটস নট লাইক দ্যাট, কারণ ওর বডিটা ওইটা রেসপন্স করছে, এই জন্য ওকে ওটা দিচ্ছে। আমার বডি রেসপন্স না করে, হ্যাঁ আমি পার্সোনালি শিখতে পারবো, কিন্তু আমাকে কখনো ট্রেনিং করাবে না যে ফাইটে গিয়ে এটা ওই রিস্ক নিবে না তারা। কারণ আসলে ফাইটিংয়ের ব্যাপারটা কি, কারণ মুয়াই থাই হচ্ছে 10% মর্টালিটি রেট, 10% লোক এখনও মারা যাচ্ছে একটা ফাইটে। তো হু উইল টেক দ্য রিস্ক টু শো সাম মানে ফ্যান্সি মুভস? 10% এটা হবে না। যেরকম স্ট্রিট ফাইটে কখনো ফ্যান্সি মুভ আসে না, কারণ কি হাই রিস্ক। তো রিং ফাইটে মুয়াই থাই হচ্ছে এখন পর্যন্ত হাই রিস্ক ফাইট, তো ওটা কেউ ওই রিস্ক নিবে না। এমনকি এমএমএতে কিন্তু কেউ এত মারা যায় না, ইউএফসিতেও এত মারা যাচ্ছে না, বাট ইন থাইল্যান্ডে মুয়াই থাইতে স্টিল হচ্ছে এটা। আর যেরকম মানে অনেক ফাইটারদের তো আসলে অনেকে দেখে নাই, কারণ আগের ফাইটারদের ওই ভিডিও ফুটেজ ওরকম নাই, কিন্তু এখন যে লোকটা চ্যাম্পিয়ন ছিল কয়েকদিন আগে, যে বাকাও আর সামথিং, ইফ ইউ সি হিজ হিট তুমি বুঝতে পারবো যে হাউ ডেডলি
মানে সবসময় তো ডেলি ফাইটাররা আসে না, কিন্তু এই এরকম একটা মানুষের সাথে ফেস করা যায়, কে রিস্ক নেবে? কেউ 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 নেবে না। হ্যাঁ, তো মোথাই এটা ব্যাপারটা হচ্ছে মোথাই ইজ মোর, আসলে কি আমরা যখন মুভমেন্ট মার্শাল যাই নাই তখন আমরা কী করতাম, আমরা সিম্পল ওয়েতে মুভ করতাম, সিম্পল ওয়েতে ফাইট করার চেষ্টা করতাম, যে আমরা কোনো সময় বলতাম না যে বাংলা মাইট দেবো, ব্যাপারটা এরকম ছিল। তো ওয়ান্স উই স্টার্ট মার্শাল আর্টস ইন ভেরি সফিস্টিকেটেড শিখতে শিখতে থ্রু ময়থাই অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, আবার সেই সিম্পল ওয়েতেই চলে ব্যাক করলাম মনে হয়। যে আসলে কি রিয়েল লাইফে নো ওয়ান উইল ডু দ্য কমপ্লিকেটেড থিংস। স্যার আপনি ওয়ান অফ দ্য টপ চ্যাম্পিয়নের কথা বলতেছেন, যে ইউ বিকেম গুড ফ্রেন্ডস, মানে যেভাবে বলতেছিলেন মানে বুঝতেছিলাম যে এত বড় একজন চ্যাম্পিয়ন, বাট সাচ হাম্বলনেস অ্যাট হার্ট। অ্যান্ড স্যার ওইখানে মুয়েথাই কালচারটা, যেহেতু স্যার আপনি এত বছর লম্বা সময় ছিলেন, এই মুয়েথাই কালচার, মুয়েথাই স্পিরিট, এই যে হাম্বলনেস, মডেস্টি, এটা স্যার একটা বলবেন, এটা সম্পর্কে যদি কিছু বলতে চান স্যার। আরেকটা জিনিস, যে আপনার এত বছর মুয়েথাইয়ের ক্যারিয়ারে আপনার কোনো মানে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বা মজার কোনো এক্সপিরিয়েন্স বা দুঃখের কোনো এক্সপিরিয়েন্স, এনিথিং স্যার যদি ওটা মজার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে ইন দ্য বিগিনিং, পরের দিকে ওইটা খুব না, পরের দিকে প্রতিদিনই মজারই ছিল। দ্য বিগিনিং যেটা ছিল যে আই ওয়াজ ভেরি ভেরি কনফিডেন্ট যে আই এম এ ভেরি গুড ফাইটার। তো তো এখানে যাওয়ার পরে মানে ওরা সবাই দেখার পরে ওকে, তারা বুঝছে যে মানে মানে আমি খুবই দেখাচ্ছি, কনফিডেন্স দেখাচ্ছি, বিকজ আই ওয়াজ কিকিং এ লট। তখন ময়থাইতে কিন্তু মেয়েরা, মানে এখন জানি না কী অবস্থা, আগে মেয়েরা কি অ্যালাউড ছিল না রিংয়ে, কিন্তু যে ছিল ওই তার ছিল ওই যে আই থিঙ্ক মিস নামটা ভুলে গেছি, মানে থাই যে মাস্টার ছিল তার মেয়ে ছিল এখানে, সে টেক কেয়ার করতো আর কি। তো এখন আই এম নট শিওর, কারণ অনেক সময় থাইল্যান্ডে যারা লেডি বয়েজ আসবে, তো হতে পারে যে লাইক মানে সে ওইরকম, বাট সি ওয়াজ দ্য লেডি। তো ওর সাথে দেয় ফাইট দেয়, আই ওয়াজ ব্যাডলি বিটেন সিভিয়ারলি, মানে আই কুডন্ট ডু এনিথিং। মানে হয়তো আমি কাউকে হয়তো ওই সময় হয়তো কাউকে রাগাই দিয়েছিলাম, যে কারণে উইথাউট গার্ডস আমাকে রিঙে নামাই দেয়, ওকে লেটস সি হাউ ইউ ফাইট। তো আমি খুব শক্ত হলাম, আমি কিছুই করে মানে পারলাম না করতে, আই হ্যাড টু মানে সারেন্ডার। তো এরপরে হয় কি, মানে আমার এই সবগুলা ভিতরে ফুলে গেল, ভিতরে মানে দাঁতের সাথে লেগে গেলে সব কেটে গেছে। হ্যাঁ, তো এবারে মানে একটা ইনফেকশনের মতো হয়ে যায়। তো তখন আমি বিরক্তি করে আর করবো না, এই চলে যাই দেশে। তো তখন আমার ফ্রেন্ডরা ছিল, তখন ওরা সবাই গেছে ইয়েতে ভর্তি হতে, অ্যাবাকে ভর্তি হতে গেছে সবাই। তো তখন বলে ঠিক আছে তুই চলে যখন যাবি, এক কাজ করি আমরা 15 দিন একসাথে থাকি, লেটস পার্টি টুগেদার দেন ইউ লিভ। ওকে, এই মানে এই স্পয়েলড যে প্ল্যানিংটার কারণে হয়তো আমি মানে বেঁচে যাই। তো এই 15 দিনে আমার ইনফেকশনগুলো সব আবার ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাওয়ার পরে তখন আমি বলছি, আই এম নট গোনা গো ব্যাক, আই এম গোনা লার্ন দিস থিং। কিন্তু যদি আমি তখন যদি ইঞ্জুরি নিয়ে চলে আসতাম, হয়তো আর যাওয়া হতো না। এবং এখন একটা এক্সপিরিয়েন্সেই মানে আই বিকেম ভেরি টিমিড। তখন আমি আর ফাইটার না, সো আই লেফট এভরিথিং, মনে হচ্ছে না নাথিং, মানে জাস্ট গো ডাউন অ্যান্ড স্টার্ট লার্নিং। তো আসলে বেশি কিছু মানে করতে হয় না ময়থার এখানে গেলে, মানে কিছু বলতে হবে না, ইউ গো দেয়ার, মানে আলটিমেটলি তোমাকে গো ডাউন করতেই হবে। sometimes parting hard is also good too. স্যার একটা ব্যাপার, তার মানে এইটা হচ্ছে মুয়েথাই যখন আপনি করছেন এটা আর মধ্যে একটা ভালো পার্ট আছে, এটা হয়েছে, যেটা আমাদের দেশেও এখনও আছে, যে যখন কেউ স্পারিং করে এভরিবডি ওয়ান্টস টু উইন, আর আশেপাশে পিয়ার প্রেশারে এটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়ে, যে ঠিক আছে আমি মাস্টার, আমি যখন হেরে যাই তাহলে আমার রেপুটেশন হয়ে গেল। বাট ইন ময়থাই ইট ডাজন্ট এক্সিস্ট, এইটা কোনো এক্সিস্টেন্সই নাই এখানে। ইটস লাইক এ গেম, আজকে আমি হারবো, কালকে তুমি জিতবা, আমি প্র্যাকটিস করি না এই জন্য তুমি জিতছো, মানে দে ডোন্ট কেয়ার। বাট যে জিনিসটা হচ্ছে এভরিবডি হ্যাজ দ্য গাটস টু কাম ইনটু দ্য রিং অ্যান্ড ফাইট। একটা ফাইটার যেটা হওয়া উচিত, মানে আমি যুদ্ধে হারতে পারি, কিন্তু আমি যুদ্ধে যেতে ভয়ই পাই, তাহলে হোয়াট কাইন্ড অফ ওয়ারিয়ার আই অ্যাম। তো এই জিনিসটা ময়থাইতে আমি তো বেস্ট পার্ট যেটা হয়, যে দে গিভ ইউ দ্য কনফিডেন্স। আর ওই যে কিছু জিনিস আছে না কমপ্লেক্স, আমি হারবো কি জিতবো, লোকে কি বলবে কি না বলবে, এগুলো সব দূরে যাবে। তারপরে এই ঘটনাটার পরে তারপরে কত বছর স্যার কন্টিনিউ করলেন? অনান অফ 7 বছর। থ্যাংক ইউ স্যার। অডিয়েন্স, আমরা ফার্স্ট পার্ট অফ দ্য হিস্ট্রি অফ মার্শাল আর্টস ইন বাংলাদেশ এইটার একদম শেষ দিকে।
এই হিস্ট্রি অফ মার্শাল আর্টস বলতে গিয়ে আমরা আমাদের দুইজন কোচ, দুইজন সেন্সেই, দুইজন শিফু, আমাদের স্যার, দুইজনেরই আমরা অনেক ব্যক্তিগত এক্সপিরিয়েন্স জানলাম, বিভিন্ন এত বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার, এত বছরের লার্নিং এক্সপিরিয়েন্স। দের ইজ এ সেইং অলওয়েজ এ হোয়াইট বেল্ট, সামটাইমস এ ব্ল্যাক বেল্ট। অ্যান্ড আমরা স্যারের কাছে সবসময় শুনি, রেজা ভাইয়া বলেন যে দের ইজ নেভার আ ব্যাড স্টুডেন্ট বাট অলওয়েজ আ ব্যাড টিচার। সো উই আর ভেরি লাকি অ্যান্ড ফর্চুনেট যে আমরা এরকম টিচার্স পেয়েছি আমাদের মধ্যে। আমরা নেক্সট উইকে, আমাদের নেক্সট এপিসোডে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা আরেকটু ইনডেপথ যাওয়ার চেষ্টা করব, আরেকটু লেটেস্ট মার্শাল আর্টস আরও যেগুলো বাংলাদেশে এসছে সেটার সাথে সেটার ব্যাপারে কথা বলার চেষ্টা করব। আমরা ফিলোসফিক্যাল ব্যাপারগুলো কথা বলার চেষ্টা করব এবং বর্তমানে আমাদের বাংলাদেশে মার্শাল আর্টসের যে ধারা চলছে, প্র্যাকটিস যেটা চলছে সেটা সম্পর্কে কথা বলবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। হোপ আমাদের এই এপিসোডটা আজকে সবার জন্য খুবই ইন্টারেস্টিং, ইনফরমেটিভ হয়েছে। মাই কর্ডিয়াল থ্যাঙ্কস টু রেজা ভাই, মাই কর্ডিয়াল থ্যাঙ্কস টু স্যার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই এম গোনা গিভ থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম। আমি এর আগেই নামগুলো বলেছি। অ্যান্ড ওয়ারিয়ার্স দেন উই বিলিভ ইন মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্টে সেফ।